নমস্কার সবাইকে। সাইবার ক্যাফে মাস্টারি ক্লাসের দ্বিতীয় দিনে প্রত্যেককে স্বাগত। আর গতদিন আমরা ফার্স্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম, হার্ডওয়্যার রিলেটেড সব জিনিসগুলো আমরা দেখিয়েছিলাম, যে একটা কম্পিউটার সেট আপ করতে কী কী ধরনের মানে মেশিনের কনফিগারেশন রাখা উচিত, একটা সাইবার ক্যাফে অপারেট করতে কী ধরনের কনফিগারেশন হলে আমাদের ভালো হয়, অর্থাৎ বেশি বাজেটও পড়বে না, অথচ কম বাজেটের মধ্যে ভালো মেশিন কী হতে পারে, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট সবাইকে বলেছিলাম। এবার আপনারা আপনাদের পছন্দ মতো যার যেরকম বাজেট রয়েছে সেই অনুযায়ী আপনারা মেশিনপত্র যদি দরকার লাগে আপনারা কিনতে পারেন। আর মোটামুটি একটা কম্পিউটারের মধ্যে কোন কোন পার্টসগুলো থাকে সেগুলো সম্বন্ধে একটা সম্যক ধারণা আপনাদের দিয়েছিলাম। আজকে যে ক্লাসটা হবে, আজকের ক্লাসটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ, ভাইটাল, কারণ আমরা যারা সাইবার ক্যাফে অপারেট করি আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা দরকার যে আমাদের একটা মেশিনের মধ্যে কি কি সফটওয়্যার আমাদের থাকবে। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমার তো আমাদের কাছে প্রতি মুহূর্তে আসে। কেউ ধরো আধার কার্ড প্রিন্ট করতে আসলো, কেউ ল্যামিনেশন করতে আসলো, কেউ বললো দাদা আমি 10-12টা ছবি পাঠাচ্ছি, আমাকে একটুখানি সাজিয়ে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দাও। তাদের মধ্যে এত আর্জেন্সি থাকে, আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু তাদেরকে সব ডেলিভারি করতে হয়। এছাড়াও কেউ পাসপোর্ট ছবি তুলতে আসলো, কেউ মানি ট্রান্সফার করতে আসলো, এরকম বিভিন্ন রকমের জিনিস তো থাকে। তা প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা, আবার কেউ লাইফ সার্টিফিকেট করতে আসলো, এছাড়াও আরও বিভিন্ন রকমের জিনিস তো প্রত্যেক মুহূর্তে থাকে। তা সেগুলোকে বেসিক্যালি হ্যান্ডেল করার জন্য আমাদের অনেক রকমের সফটওয়্যার আমরা ইনস্টল করে রাখি, যাতে আমরা প্রত্যেকটা জিনিস, রেল টিকিট করবার জন্য একটা সফটওয়্যার লাগে, তারপরে ফ্লাইট টিকিট করবার জন্য, এরকম বিভিন্ন সফটওয়্যারগুলো আমাদের তো রাখতে হয়। তা সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা পোর্টালও ইউজ করি, যেমন মানি ট্রান্সফার কেউ করি, কেউ বিভিন্ন রকমের পোর্টাল থেকে আমরা বিভিন্ন ডিটিএইচ রিচার্জ করে দিই, মোবাইল রিচার্জ করে দিই, এই সকল কাজগুলো আমরা প্রত্যেকে করি। এছাড়াও তো প্রতি মুহূর্তে প্রচুর ধরনের কাজ আমাদের অনলাইনে করতে হয়, অনলাইন রিলেটেড কাজ, অফলাইন রিলেটেড কাজ, এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু একটা সাইবার ক্যাফে ব্যবসা চলে। তা সবসময় যে প্রচুর কাস্টমার হবে তা কিন্তু না, সব ধরনের কাজ মিলিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমাররা আমাদের দোকানে ভিজিট করে, সেগুলো আমাদের করে দিতে হয়। তা মোটামুটি একটা সাইবার ক্যাফে চালাতে কী কী জিনিসগুলো দরকার, বা কেমন করে আমরা কোন কোন সফটওয়্যারগুলো রাখলে, নতুন মেশিন যদি কেউ নেই আমরা এই মুহূর্তে, তাহলে কোন কোন সফটওয়্যারগুলো ইনস্টল করব এবং কোন ভার্সানে করলে ভালো হয়, উইন্ডোজ 10 থাকলে আমাদের ভালো না উইন্ডোজ 11 থাকলে ভালো। এছাড়াও একটা পিসি যদি আমরা যখন অপারেট করবো, একটা পিসিকে কীভাবে আমরা সিকিউরিটি দেবো, অর্থাৎ কোন ধরনের ইন্টারনেট সিকিউরিটি আমরা রাখবো যাতে ভাইরাস না এফেক্টেড না হয়ে যায়, কত খরচ খরচা রয়েছে সেগুলো তো প্রত্যেকে জানা দরকার, সেগুলো তো প্রত্যেকের দরকার রয়েছে। একটা সাইবার ক্যাফে যেরকম আমরা অপারেট করবো সেরকম তার ভালো দিকগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার। অর্থাৎ প্রত্যেকটা জিনিস সঠিকভাবে যদি আমরা গাইড নিতে পারি তাহলে আমাদের মোটামুটি কোনো অসুবিধা হবে না, কাস্টমার আসলে সঙ্গে সঙ্গে আমরা সব জিনিসগুলো কিন্তু হ্যান্ডেল করতে পারবো। সেই জন্যই আমাদের মোটামুটি আজকের যে ক্লাসটা সাজিয়েছি সেটা হচ্ছে কোন কোন সফটওয়্যারগুলো থাকবে এবং পিডিএফ রিডার কীভাবে আমরা ইনস্টল করব, বা পিডিএফের মধ্যে কোন কোন কাজগুলো আমাদের হয়, ফটোশপ রিলেটেড কাজগুলো কীভাবে করব। তা এই ধরনের কাজগুলো আজকে কিন্তু করব। তা মোটামুটি এইসব ধরনের কাজগুলোই কিন্তু প্রত্যেকটা সাইবার ক্যাফেতে কম বেশি হয়। তো এবার মোটামুটি আমি জিনিসগুলো দেখাতে চাইছি যে কী কী ধরনের কাজগুলো আমরা মোটামুটি কোন সফটওয়্যারের সাহায্যে করব। যেমন দেখো, কোর্স মডিউল 2তে আমরা রেখেছি সফটওয়্যার সেটআপ, অর্থাৎ সফটওয়্যার সেটআপের মধ্যে আমরা বলতে পারি, স্ক্রিনটা ফুল করে দাও। হ্যাঁ স্ক্রিনটা ফুল করে দিচ্ছি। এখন অনেকে জয়েন করবে, যাই হোক এবার ঠিক আছে, ফুল আসছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কোর্স মডিউল 2 এর মধ্যে আজকের কোর্স আছে যে কোর্স মডিউল 2, প্রথমে রয়েছে সফটওয়্যার সেটআপ, অর্থাৎ কোন কোন ধরনের সফটওয়্যারগুলো আমরা রাখবো। প্রথমত এই মুহূর্তে সবারই জানা দরকার যে উইন্ডোজ 11 কিন্তু চলে এসেছে আমাদের মধ্যে, অর্থাৎ উইন্ডোজ 10 আমরা এতদিন পর্যন্ত অপারেট করেছিলাম, উইন্ডোজ 7ও অনেকের হয়তো মেশিনে এখনো পর্যন্ত রয়েছে। আর এখন এই মুহূর্তে কারেন্ট ওয়েস কিন্তু উইন্ডোজ 11, কারণ উইন্ডোজ 11 এবার আমরা ব্যবহার করব কেন, উইন্ডোজ 11 উইন্ডোজ 10এও তো সব কাজ হচ্ছে, তাহলে উইন্ডোজ 11টা কেন ব্যবহার করব। এছাড়াও এমএস অফিস 2010 পর 2016 এসছে এবং 2019 কিন্তু এমএস অফিস চলে এসছে, প্রচুর আপগ্রেড ভার্সান এমএস অফিস চলে এসছে। ওয়েব ব্রাউজার কোন কোন জিনিসগুলো করব, ক্রোম আছে, ফায়ারফক্স আছে। এছাড়াও পিডিএফ রিডার আমরা কি ইউজ করব, অ্যাডোব পিডিএফ রিডার রয়েছে, ফক্সিট রয়েছে, অনলাইনের কাজ করবার জন্য এই সকল কাজগুলো খুব হয়। টাইপিং সফটওয়্যার আমরা কি ইউজ করব, বাংলা টাইপিং, ইংলিশ টাইপিং করবার জন্য কোন কোন সফটওয়্যারগুলো আমরা রাখবো এবং সেগুলো কিভাবে পাবো, প্রত্যেকটা জিনিস আজকের ক্লাসে বোঝাবো। এছাড়াও ফটোশপ, পেজমেকার, কোরেল ড্র, এই তিনটে ইম্পর্টেন্ট সফটওয়্যার, ফটোশপ, পেজমেকার, কোরেল ড্র কীভাবে আমরা ইনস্টল করব এবং কোথা থেকে পাবো সেগুলো আমি বলে দেবো, এবং এই সফটওয়্যারগুলোতে কী কী ধরনের কাজ আমরা করতে পারবো সাইবার ক্যাফেতে।
পরের জন্য এসেনশিয়াল ওয়ার্ক ফর সাইবার ক্যাফে রানিং, এই জিনিসগুলো দেখাবো। ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট, কেমন করে একটা ফাইল ফোল্ডার তৈরি করতে হয়, সেই ফোল্ডারগুলোকে কীভাবে আলাদা করতে হয়, যাতে হাইলাইট করতে হয়, যাতে অনেক ফোল্ডারের মধ্যে সেই ফোল্ডারগুলোকে আমরা খুঁজে পেয়ে যাব। এছাড়াও ইম্পর্টেন্ট একটা কম্পিউটার ডিফ্র্যাগমেন্ট ফর স্মুথ পিসি রানিং, অর্থাৎ আমাদের কম্পিউটার তো আমরা প্রত্যেকে ইউজ করি, এবার অনেক সময় দেখা যায় কম্পিউটারটা একদম স্লো হয়ে গেছে, একদম আস্তে আস্তে চলছে, সেগুলো কীভাবে আমরা সেই কম্পিউটারটাকে ফাস্ট করব তার কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের বলে দেবো। আর ইন্টারনেট, আমরা কী ধরনের ইন্টারনেট নিলে ভালো হয়, ইন্টারনেট বেসিক্সটা আমি সম্বন্ধে বলবো। ইন্টারনেট বেসিক্সের মধ্যে কী কী থাকে, কেমন করে মেল আইডি জেনারেট করতে হয়, কেমন করে গুগল ড্রাইভ ইউজ করতে হয়, এইসব জিনিসগুলো প্রত্যেকটা কাজই খুব ইম্পর্টেন্ট, কারণ এই কাজগুলো প্রত্যেকের শিখে রাখা দরকার। কারণ এই কাজগুলো না করলে কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কাজ করতে গেলে কিন্তু অনেক সমস্যা আপনাদের প্রত্যেক কাজে কাজে প্রবলেমে ফেস করতে হবে। তারপর হচ্ছে গুগল ড্রাইভ স্টোরেজ, কেমন করে গুগল ড্রাইভে স্টোরেজ আমরা দেখব, গুগল ড্রাইভ থেকে কেমন করে কোনো ফাইল শেয়ার করব, বা কেউ যদি গুগল ড্রাইভে কোনো ফাইল পাঠায়, ধরুন আমি কোনো একটা জিনিস আমি আপনাদের পাঠাচ্ছি, সেই জিনিসটা আপনারা কীভাবে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেবো। ইমেল কেমন করে তৈরি করবেন এবং ইমেলের মধ্যে কী কী আছে, ইমেলে যদি ভর্তি হয়ে যায় তাহলে কীভাবে ইমেলকে ডিলিট করবেন। এছাড়াও অ্যান্টিভাইরাস, একটা পিসি অপারেট করবার জন্য কী ধরনের অ্যান্টিভাইরাস হলে খুব ভালো হয়, এই সকল জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এই সকল প্রত্যেকটা জিনিস কিন্তু আজকের ক্লাসে মোটামুটি হাইলাইট করব। এবার কোর্স ডিটেলসের মধ্যে মডিউল 1 হয়ে গেছে, মডিউল 2 কোর্স ডিটেলসের মধ্যে আচ্ছা, এখনো পর্যন্ত কিছু জয়েন করেছে, কিছু বাকি রয়েছে। আচ্ছা, ভিউতে গিয়ে একটু জুম করে দিচ্ছি। সাইবার ক্যাফে বিজনেস অপারেটিংয়ের জন্য প্রয়োজনীয় এসেনশিয়াল সফটওয়্যারের সেটআপ তালিকা, এটা হচ্ছে আমি হেডিং দিয়েছি। প্রথমত অপারেটিং সিস্টেম আমাদের কী হতে হবে, অপারেটিং সিস্টেম সব কম্পিউটারে বৈধ লাইসেন্স এবং ওএস ব্যবহার করা জরুরি। তা বৈধ লাইসেন্স আমরা কীভাবে পাবো, দেখো পুরো ফুল লাইসেন্স তো আমাদের পারচেস করার ক্ষমতা নেই, কারণ ফুল লাইসেন্স নিতে গেলে একটা কম্পিউটারে মোটামুটি 4-5 হাজার টাকা এক্সট্রা কিন্তু দিতে হয়। তা দেখবেন এখন যেসব কম্পিউটার যারা বিক্রি করে, যে সকল বড় বড় স্টোর রয়েছে, তারা কিন্তু একটা ক্র্যাক ভার্সন আমাদের দিয়ে দেয়। সেই ক্র্যাক ভার্সানে আমরা আপডেটও করতে পারি। যেমন আমি কম্পিউটারটা নিয়েছি, ওরা কিন্তু ক্র্যাক ভার্সান করে একদম ইনস্টল করে দিয়েছে, তার মধ্যে আপডেট সব কিছুই হচ্ছে। যাই হোক, সেটাকেই আমরা আমাদের বৈধ লাইসেন্স হিসাবে গণ্য করব, কারণ সেটা অপারেটর যারা স্টোর থেকে দিচ্ছে তাদের সঠিক সব কিছু রয়েছে, লাইসেন্স রয়েছে, আর তাতে কোনো অসুবিধা হবে না, পুরো আপডেট হবে, ওএসও আপডেট হবে, সব কিছু হবে। এবার উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এই মুহূর্তে প্রত্যেকটা সাইবার ক্যাফে ভাইদের বা আপনাদের প্রত্যেকেরই উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11ই রয়েছে। আশা করি 7 কারণ নেই, কারণ 7 এখন অ্যাবসলিউট হয়ে গেছে। 7 থেকে কিন্তু কোনো রকমের আপনারা আপডেট পাবেন না, কোনো রকম সব কাজেই কিন্তু অসুবিধা হবে। এবার কোনটা ভালো, এবার উইন্ডোজ 10 ভালো না উইন্ডোজ 11 ভালো? প্রথমত যারা উইন্ডোজ 10 ইউজ করছে তারা এই মুহূর্তে উইন্ডোজ 11-এ কনভার্ট হবে কেন, এটা তো অনেকে বলতে পারে যে আমরা উইন্ডোজ 11-এ কনভার্ট হবো কেন। কারণ প্রত্যেকেরই উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ কিন্তু অনেক আপগ্রেড হয়েছে, অনেক আপগ্রেড। এবার দেখো, সাধারণভাবে এখন উইন্ডোজ 11 ভালো, কারণ নতুন ফিচার্স বেশি। এই উইন্ডোজ 11-এ প্রচুর নতুন ফিচার্স কিন্তু অ্যাড হয়েছে। যারা উইন্ডোজ 11 ইনস্টল করেছে, যাদের কম্পিউটার, একমাত্র যারা নতুন মেশিন নিচ্ছে তারাই হয়তো উইন্ডোজ 11টা ইনস্টল করবে, কারণ অন্য মেশিনে কিন্তু উইন্ডোজ 11 নেবে না, কারণ এর মধ্যে প্রচুর রকমের সিকিউরিটি পারপাসে প্রচুর রকমের জিনিসপত্র অ্যাড করেছে এবং বেশি সিকিওর। উইন্ডোজ 11টা কিন্তু বেশি সিকিওর, ভবিষ্যতে সাপোর্ট থাকবে। তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, নতুন ফিচার্স বেশি সিকিওর, ভবিষ্যতে সাপোর্ট থাকবে। এইবার গুরুত্বপূর্ণ কি, উইন্ডোজ 10-এর অফিসিয়াল সাপোর্ট শেষ হয়ে গেছে। এখন এই মুহূর্তে উইন্ডোজ 10 আমরা ব্যবহার কেন করব না, আপাতত ব্যবহার করবোই, কারণ কোনো অসুবিধা হচ্ছে না উইন্ডোজ 10-এর, কিন্তু আপডেট কিন্তু আপনারা দিতে পারবেন না, অর্থাৎ অফিসিয়াল সাপোর্ট কিন্তু শেষ হয়ে গেছে। কোনো রকমের ক্রিটিক্যাল প্রবলেম হলে কিন্তু আর সাপোর্ট পাবেন না, কারণ 14ই অক্টোবর 2025 কিন্তু উইন্ডোজ 10-এর ভ্যালিড শেষ হয়ে গেছে। এবার উইন্ডোজ 11, তাই এখন নতুন ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ 11 নেওয়াই ভালো। এবার উইন্ডোজ 10 আর উইন্ডোজ 11-এর মধ্যে কী কী পার্থক্য রয়েছে দেখো। উইন্ডোজ 10টা হচ্ছে পুরনো ডিজাইন, স্মার্ট মেনু বাম পাশে, অর্থাৎ স্টার্টের যে মেনুটা সেটা কিন্তু বাম পাশে থাকে, এইখান থেকে আমাদের শুরু হতো। আর নতুন ডিজাইনের উইন্ডোজ 11 করেছে সেটা কিন্তু স্টার্ট মেনু মধ্যখানে, দেখুন আমি মধ্যখানে ক্লিক করছি, এই যে এখান থেকে কিন্তু স্টার্ট মেনু করেছে, যে ইনস্টল করবে এখান থেকে সব কিছু হবে, মানে কিছুটা আপগ্রেড যে ফোনগুলো রয়েছে সেই ফোনের মতো, সেই ফোন সিস্টেম করেছে, অ্যাপের মতো।
উইন্ডোজ 11টা মধ্যখান থেকে স্টার্ট হবে এবং প্রত্যেকটা ফিচার্স কিন্তু খুব আলাদা আলাদা করেছে। পারফরমেন্সের দিক থেকে গেলে ভালো, কিন্তু পুরনো ডিভাইসের জন্য বেটার। উইন্ডোজ 10 হচ্ছে ভালো, কিন্তু পুরনো ডিভাইসের জন্য বেটার। আর উইন্ডোজ 11 নতুন পিসিতে বেশি স্মুথ ও ফাস্ট হবে। কেউ যদি পুরনো পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করতে চায় তাহলে কিন্তু খুব একটা বেশি ফাস্ট হবে না, কিছু স্লো হবে, কিন্তু নতুন পিসিতে কিন্তু উইন্ডোজ 11 খুব ফাস্ট রান হবে। এবার সিস্টেম রিকোয়ারমেন্ট কি লাগবে? উইন্ডোজ 10 কম র্যাম, পুরনো পিসিতেও চলে। আর উইন্ডোজ 11 TPM2 নতুন হার্ডওয়্যার লাগে। TPM বলতে বোঝাচ্ছে TPM2 একটা নতুন আপগ্রেড ভার্সনের একটা সফটওয়্যার, যেটা উইন্ডোজ 11 এর মধ্যে ইনস্টল করা থাকে, উইন্ডোজ 11 এর মধ্যে ইনস্টল করা থাকে। এটার জন্য কি হয়, আমাদের উইন্ডোজ 11টা খুব হাই সিকিউর থাকে, অর্থাৎ কেউ আমাদের এই কম্পিউটার থেকে হ্যাক করতে পারবে না। কোনো রকম হ্যাকিং করবার জন্য উইন্ডোজ 11 কেউ বাইরে থেকে হ্যাক করতে পারবে না কম্পিউটারটা। তার জন্য এই TPM2 ভার্সনটাকে উইন্ডোজ 11 এর সঙ্গে কানেক্ট করে দিয়েছে। এবং এই উইন্ডোজ 11টা মানে এই জন্য এত অত্যাধুনিক ফিচার্স লোড করেছে এর মধ্যে, যাতে হ্যাকিং পারপাসে বা কেউ বাইরে থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবে না আপনার পারমিশন ছাড়া, সেই জিনিসগুলো সিকিউরিটি খুব ভালো করেছে। TPM হচ্ছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল, হলো আপনার কম্পিউটারের ভেতরে থাকা একটি সিকিউরিটি চিপ। এটা কিন্তু উইন্ডোজ 11 এর মধ্যে ইনবিল থাকে। এটা কাজ করে কি, পাসওয়ার্ড ডেটা এনক্রিপ্ট করে রাখে। আপনার যত ডেটাগুলো রয়েছে, আপনার যত কম্পিউটারে যত ডেটা, সবগুলো এনক্রিপ্ট করে থাকবে, কেউ দেখতে পাবে না। উইন্ডোজকে হ্যাক থেকে প্রোটেক্ট করে এবং বিট লকার এনক্রিপশন সাপোর্ট করে। এই তিনটে জিনিস উইন্ডোজ 11 এর মধ্যে থাকে। সহজভাবে বলতে গেলে TPM আপনার পিসির জন্য একটা সেফগার্ড। এবার কাকে কোনটা ব্যবহার করতে দেওয়া উচিত, কাকে কোনটা ব্যবহার করা উচিত, যেমন দেখো উইন্ডোজ 11 যদি আপনি নেন তাহলে আপনার পিসি নতুন এবং আপনার অন্ততপক্ষে 4GB কিন্তু র্যাম লাগাতে হবে, মাল্টিটাস্কিং ফেসিলিটি আপনার থাকবে। অর্থাৎ 4GB র্যাম না লাগালে কিন্তু আপনি উইন্ডোজ মিনিমাম 4GB র্যাম বা 8GB র্যাম আপনার ইনস্টল করতেই হবে, নাহলে কিন্তু উইন্ডোজ আপনার চলবে না, উইন্ডোজ 11 চলবে না। আর উইন্ডোজ 10-এ আপনার পুরনো পিসিতেও আপনার কিন্তু সাপোর্ট করবে। এবার দেখো ওয়েব ব্রাউজার, এই ওয়েব ব্রাউজার একটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় এক এক সময় আমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাই তখন দেখবে কোনো কোনো ক্ষেত্রে কলেজের ওয়েবসাইটগুলোতে বেশি হয় একটা ওয়েব ব্রাউজার দিয়ে, অর্থাৎ ইন্টারনেট সিকিউরিটি দিয়ে। আমরা ইন্টারনেট সিকিউরিটি এখন কেউ ইউজ করি না, এখন মজিলা ফায়ারফক্স করি এবং গুগল ক্রোম করি। তা গুগল ক্রোম থেকে অনেক সময় দেখবে এমন একটা সমস্যা হচ্ছে যে আমাদের কোনো সাইটটাকে খুলছে না। তখন কোনো কোনো সময় যদি আপনারা পরীক্ষা করে দেখেন যে মজিলা ফায়ারফক্স দিয়ে সেই সাইটটা যখন খুলতে যাবে তখন কিন্তু দেখবে মজিলা ফায়ারফক্স দিয়ে খুব স্মুথলি খুলে যাচ্ছে। সেজন্য একটা কম্পিউটারে অন্ততপক্ষে একটা কি দুটো ওয়েব ব্রাউজার ইনস্টল করে রাখা উচিত। মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম এই দুটো ভালো। অনেকে আবার অপেরাও করে রাখে, অপেরা। আর মাইক্রোসফট এজ এটা না করলেও দরকার নেই, কোনো দরকার নেই। গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স এই দুটো কিন্তু ওয়েব ব্রাউজার খুব ভালো চলে। সেজন্য একাধিক ব্রাউজার থাকলে অনেক সরকারি সাইট সমস্যা হলে বিকল্প পাওয়া যায়, অর্থাৎ সরকারি যে সাইটগুলো সেগুলো কোনো কোনো ব্রাউজারে অনেক সময় আটকে যায়। তখন যদি অন্য একটা ব্রাউজার আপনার থাকে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ওই ব্রাউজারে যখন ওপেন করবেন দেখবেন সাইটটা খুলে গেছে। এরকম সমস্যা আমার অনেক সময় হয়েছিল আগে, আমি কিন্তু দেখেছি সত্যি সাপোর্ট পাওয়া গেছে। এবার দেখো অফিস সফটওয়্যার, ডকুমেন্ট কাজের জন্য আমরা কোন কোন সফটওয়্যারগুলো ইউজ করব একটু দেখে নিচ্ছি কেউ আর জয়েন করেছে কিনা। ঠিক আছে, আচ্ছা অফিস সফটওয়্যার, অফিসের বিভিন্ন রকমের ফর্ম ফিল আপ করবার জন্য, মানে অফিস রিলেটেড যে কোনো রকমের কাজ, যেমন যেগুলো আমরা ওয়ার্ডে করি, এক্সেলে করি, পাওয়ার পয়েন্ট আমি বাদই দিয়ে দিলাম। পাওয়ার পয়েন্টের কাজ আমরা যেহেতু করি না, সাইবার ক্যাফেতে পাওয়ার পয়েন্ট অনেকে আমাদের কাছে নিয়ে আসে, আমরা কিন্তু করি না, কারণ স্লাইড ফ্লাইড বানানোর সময় কিন্তু আমাদের কারোরই নেই, কারণ আমরা প্রত্যেকেই বিজি মানুষ। বিভিন্ন রকম কাজ কত তাড়াতাড়ি কাস্টমার আমরা হ্যান্ডেল করে ছাড়তে পারবো সেটাই কিন্তু আমাদের টার্গেট থাকে। সুতরাং পাওয়ার পয়েন্ট রিলেটেড কাজ আমরা করি না, আমরা শুধু ওয়ার্ডে করি, এক্সেলে করি। এবার অফিস সফটওয়্যার রিলেটেড জন্য ওয়ার্ড আপনাকে ইনস্টল করতে হবে এবং এক্সেল করতে হবে। তা আপনারা যখন মাইক্রোসফট অফিসটা ইনস্টল করবেন তখন ওখানে দেখবেন অপশান থাকে ওয়ার্ড এবং এক্সেল, এই দুটো অপশান থাকে, আলাদা আলাদা থাকে, অ্যাক্সেস থাকে, পাওয়ার পয়েন্ট থাকে। তা শুধুমাত্র ওয়ার্ড এবং এক্সেল, পাওয়ার পয়েন্টটাকে আপনারা ইনস্টল করে রাখতে পারেন। কেউ যদি প্রিন্ট করতে আসে পাওয়ার পয়েন্ট থেকে তাহলে ওটা খুলে আপনারা প্রিন্ট দেওয়ার জন্য রাখতে পারেন, কিন্তু কাজ আমরা পাওয়ার পয়েন্টে অতটা করি না। তা ওয়ার্ড এবং এক্সেল এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই দুটো সফটওয়্যার প্রত্যেকের ইনস্টল করে রাখতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল। যখন মাইক্রোসফট অফিস আপনারা ইনস্টল করবেন তখন দেখবেন অফিসের সঙ্গে আরও অন্যান্য প্রচুর রকমের ভার্সন থাকে, অ্যাক্সেস থাকে বা আরও অনেক রকমের জিনিস থাকে, সেগুলোকে অমিট করে দিয়ে আপনারা ওয়ার্ডটাকে রাখবেন, এক্সেলটাকে রাখবেন আর পাওয়ার পয়েন্ট রাখবেন। এই তিনটে জিনিস কিন্তু আপনারা ইনস্টল করবেন আপনাদের কম্পিউটারে। তাহলে এবার ওয়ার্ড এক্সেলে আমাদের কী কাজ হবে? ওয়ার্ড এক্সেলে আমাদের ফর্ম ফিল আপ হবে, বায়োডাটা তৈরি হবে, প্রিন্টিংয়ের সব রকমের কাজগুলো কিন্তু ম্যাক্সিমাম লোক দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপে যখন প্রিন্টিংয়ের জন্য পাঠায়, কেউ মাইক্রোসফট ওয়ার্ডে পাঠায়, কেউ এক্সেলে পাঠায় এবং ম্যাক্সিমাম পাঠায় পিডিএফে। তাহলে পিডিএফের জন্য আমরা কি সফটওয়্যার ইউজ করব? প্রিন্টিং অ্যান্ড পিডিএফ সফটওয়্যার আমাদের রয়েছে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার।
এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় সফটওয়্যার এবং প্রত্যেকের মেশিনেই হয়তো আছে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার। এটার আপগ্রেড ভার্সন যদি আপনারা ইনস্টল করতে পারেন, অর্থাৎ আমি দেখলাম যে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার, আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে অ্যাক্রোব্যাট রিডারটা আমরা ইনস্টল করেছি, এই রিডারটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ, ফাস্ট। সরি, এই যে অ্যাডোব রিডার আমরা ইনস্টল করেছি, এই যে অ্যাডোব রিডার, এটা কিন্তু নিউ ভার্সন 11-এ আমরা ইনস্টল করেছি। এটার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, নতুন নতুন দেখাচ্ছি একবার। এটা রিডারেই খোলা রয়েছে, অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডারে এই যে রয়েছে। এখানে এক্সপোর্ট পিডিএফ, আপনারা পিডিএফকে এক্সপোর্ট করতে পারবেন, পিডিএফকে এডিট করতে পারবেন, পিডিএফ কম্বাইন করতে পারবেন একটার মধ্যে সব কিছু। এছাড়াও যখন এটার মধ্যে আপনারা খুলবেন সব পিডিএফগুলো একসঙ্গে দেখাবে। এখানে ই সাইন করতে পারবেন, অনেক ধরনের জিনিস, কম্প্রেস করতে পারবেন, কম্প্রেস পিডিএফ। মানে 11-এ এই সকল ফিচার্সগুলো আপনি পাবেন, আপনি কিন্তু 10-এ এই সকল ফিচার্সগুলো পাবেন না। সেই জন্য 11-এ করলে আপনারা কিন্তু এরকম অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন, খুব ভালো সব জিনিসগুলো কিন্তু পাওয়া যাবে। এবার অ্যাডোব রিডার পিডিএফ এডিট এবং প্রিন্টিংয়ের জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার। এটা দিয়ে আমরা পিডিএফকে এডিট করতে পারবো এবং পিডিএফ প্রিন্ট করতে পারবো। ম্যাক্সিমাম দেখবেন কাস্টমার আমাদের হোয়াটসঅ্যাপে যে প্রিন্টের জন্য পাঠায়, সেগুলো কিন্তু সব আমরা পিডিএফ রিডারে খুলবো। পিডিএফ রিডারে খুললে কি সুবিধা, পিডিএফ রিডারে খুললে অনেক সময় দেখবেন আমাদের যে আধার কার্ড বলো বা রেশন কার্ড বলো, সেগুলোর মধ্যে যে ভেরিফাই অপশানটা থাকে না, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন থাকে বা ক্রস থাকে, সেটাকে যখন ভেরিফাই করব, অর্থাৎ ডিজিটাল সিগনেচারটা ভেরিফাই করবার জন্য কিন্তু এই পিডিএফ অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার খুব দরকার। এবং এই অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডারে যদি কোনো ডিজিটাল সিগনেচার ভেরিফাই করা না থাকে, ধরুন সফটওয়্যারে আপনারা খুললেন দেখাচ্ছে ক্রস, তাহলে সেটাকে ভেরিফাই করার অপশানও আছে, আমি দেখিয়ে দেবো। ওটা পার্সোনাল আলাদাভাবে আপনাদের আলাদা ক্লাসে যখন পিডিএফ রিডারের ওপর পুরো কাজ করব তখন আপনাদের পুরো জিনিসগুলো দেখিয়ে দেবো, প্রত্যেকটা জিনিসই আপনাদের দেখাবো, চিন্তা নেই। আর অ্যান্টিভাইরাস অ্যান্ড সিকিউরিটির জন্য উইন্ডোজ 10-এ কি ইনস্টল করবো তাহলে? উইন্ডোজ 10-এ এই অ্যাডোব রিডার করবে ইনস্টল, কোনো অসুবিধা নেই। অ্যাডোব রিডারের ভার্সনটা একটু কম থাকবে, মানে আপগ্রেড ভার্সনটা হয়তো আপনি পারবেন না করতে, অ্যাডোব রিডারই করবেন, কোনো অসুবিধা নেই। ফক্সিট পিডিএফ রিডার একটা রয়েছে, ফক্সিটটা আমি ইনস্টল করিনি, কিন্তু দেখতে পাচ্ছি ফক্সিটটা অনেকে ইউজ করছে, সেজন্য আমি দিয়েছি। রিডার করলেই যথেষ্ট, এটা দিয়ে সব কিছু হয়ে যাবে, আমি অপশান রেখেছি। হ্যাঁ, ফক্সিট থেকে কি ডিজিটাল সিগনেচার ভেরিফাই হয়? ফক্সিট থেকে হয় কিনা বলতে পারবো না, তবে অ্যাডোব রিডারের আপগ্রেড ভার্সনটা থেকে হয় ডিজিটাল সিগনেচার ভেরিফাই, মানে হয়ে যাবে, ডিজিটাল সিগনেচার ভেরিফাই হবে, প্রত্যেকটা রিডারেই কিন্তু থাকে, অপশন থাকে। আচ্ছা, যাই হোক, আমি বলছি দাদা যে হ্যাঁ কি অ্যাডোবিতে যখন আপডেট করতে যাচ্ছি তখন কিন্তু আমাকে দেখাচ্ছে পয়সা মানে টাকা মারতে দেখাচ্ছে আপনার। হ্যাঁ, আপনাকে দেখাচ্ছে? না না না, দেখাচ্ছে না আমাকে যাই টাকা হোক, ওটা দেখাচ্ছে। হয়তো ফুল ভার্সন আপনার ইনস্টল হয়ে গেছে। অনেক সময় ক্র্যাক ভার্সনগুলো পাওয়া যায় অনলাইনে, ওখান থেকে আপনাকে দেখে করতে হবে, ফ্রি অনলাইন বলে আপনাকে সার্চ করতে হবে, ফ্রি হ্যাঁ, অনলাইন। সেরকম করেছিলাম আমি, আচ্ছা, যাই হোক, আপডেট করতে গিয়ে এরকমই দেখাচ্ছে, তো পরে নিয়ে নিব আপনার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার অ্যান্টিভাইরাস সিকিউরিটির মধ্যে কি কি রয়েছে? অ্যান্টিভাইরাস তো আমাদের প্রত্যেকেরই ইনস্টল করা দরকার, কারণ অ্যান্টিভাইরাস এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রত্যেকটা মেশিনেই কিন্তু অ্যান্টিভাইরাস ছাড়া কিন্তু আমি বলবো কেউ মেশিন ইউজ করবে না, কারণ আমরা নেটের কাজ করি, যখন তখন কিন্তু নেটের থেকে ভাইরাস প্রচুর পরিমাণে চলে আসতে পারে। আমার আগে যেমন আমি অ্যান্টিভাইরাস কম ইউজ করতাম প্রথম দিকে, তখন প্রচুর কম্পিউটারে মাঝে মাঝে দেখি ফরম্যাট করতে হচ্ছিলো। এখন অ্যান্টিভাইরাস ফুল ভার্সন আমি তো ইউজ করি অ্যান্টিভাইরাস কুইকহিলটা সব থেকে ভালো। কুইকহিল টোটাল সিকিউরিটি রয়েছে, কুইকহিল অ্যান্টিভাইরাস সিকিউরিটি রয়েছে, যেটা ইচ্ছা আপনারা ইনস্টল করে নিতে পারবেন। হ্যাঁ, তো অ্যান্টিভাইরাসটা কুইকহিল সব থেকে ভালো। তারপরে ক্যাসপারস্কি রয়েছে, ক্যাসপারস্কাই রয়েছে, এছাড়াও উইন্ডোজ ডিফেন্ডার রয়েছে। তা আমি এই মেশিনে কিন্তু এখনও পর্যন্ত অ্যান্টিভাইরাস লাগাইনি। কারণ লাগাইনি কেন, আমাকে ইনবিল্ড কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার দিয়ে দিয়েছে। উইন্ডোজ ডিফেন্ডারটা ইনবিল্ড আমাকে ইনস্টল করে দিয়েছে কোম্পানি থেকে, সেই জন্য আমার আর অ্যান্টিভাইরাসটা লাগাতে হয়নি। এটার মধ্যেও সব রকমের ফেসিলিটি রয়েছে, যেহেতু আমি মেশিনপত্র কিনেছি, ওরা মাইক্রোসফটের উইন্ডোজ ডিফেন্ডার এর সঙ্গে ইনস্টল করে দিয়েছে, বললো আর কিছু করতে হবে না, এটার মধ্যেই সব রকমের হবে। তারপর দেখছি রীতিমতো রেগুলার আপডেটও নিচ্ছে এবং সব কিছুই ঠিকঠাক হচ্ছে। এই জন্য আমরা এই মেশিনে এখনও পর্যন্ত কুইকহিল লাগাইনি। যদি উইন্ডোজ ডিফেন্ডারটা 1 বছর পর অমিট হয়ে যায়, তাহলে আমি নতুন করে কুইকহিল অ্যান্টিভাইরাস ইনস্টল করে নেবো। তা অ্যান্টিভাইরাস কিন্তু এমন একটা জিনিস, প্রত্যেকের মেশিনে কিন্তু অ্যান্টিভাইরাস রাখবে, পুরোনো মেশিন হোক বা নতুন মেশিন হোক, কাজ করতে গেলে অ্যান্টিভাইরাস করবে। আর যারা যারা বাইরে থেকে পেন ড্রাইভ নিয়ে আপনাদের মেশিনগুলোতে বিভিন্ন রকমের জিনিস প্রিন্ট করতে আসবে, তাদের অবশ্যই পেন ড্রাইভটাকে স্ক্যান করে নেবে। আর পেন ড্রাইভ স্ক্যান করার পর যদি ওয়ার্ম ভাইরাস পাওয়া যায়, ওয়ার্ম ভাইরাস, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওপেন কিন্তু আগে করবে না। পেন ড্রাইভটাকে ওপেন করলে কিন্তু ওয়ার্ম ভাইরাস ঝাট করে ঢুকে যাবে আমাদের মেশিনে। ওয়ার্ম ভাইরাস খুব খতরনাক ভাইরাস, তা ওগুলো প্রোগ্রাম ফাইলগুলোকে নষ্ট করে দেয় এবং আপনার দেখবেন মেশিন খুব স্লো করে দেবে। সেই জন্য আগে পুরো ভালো করে পেন ড্রাইভটাকে ভালো করে
স্ক্যান করে তারপরে যে ভাইরাসগুলো রয়েছে সেই ভাইরাসগুলোকে রিমুভ করে তারপর ওপেন করবেন। আর পেন ড্রাইভটা খুলে রাখবেন না, পেন ড্রাইভ থেকে যেই ফাইলটা বলবেন কোন ফাইলটা আমরা পিন করবো সেই ফাইলটাকে কপি করে আপনার মেশিনে একটা ফোল্ডার করে সেই ফোল্ডারের মধ্যে রাখবেন, মানে ডেস্কটপের মধ্যে ফেলবেন না, একটা ফোল্ডার করে ফোল্ডারের মধ্যে রেখে তারপরে পেন ড্রাইভটাকে রিমুভ করে সেফলি রিমুভ করে আপনারা দিয়ে দেবেন। আর পেন ড্রাইভ সেফলি রিমুভ করবার জন্য এখানে দেখবেন একটা অপশান থাকে, এখান থেকে এই যে বাঁদিকে একটা অপশান থাকে, এখান থেকে ক্লিক করলে এখান থেকে কিন্তু দেখায় সেফলি রিমুভ। এখানে ক্লিক করে এই যে ওপেন ডিভাইস অ্যান্ড প্রিন্টার এখান থেকে ইজেক্ট করলে কিন্তু আমার একটা হার্ড ডিস্ক লাগানো রয়েছে, হার্ড ডিস্কটা আমার কিন্তু ইজেক্ট হয়ে যাবে। এখান থেকে পেন ড্রাইভ দেখাবে, সেই পেন ড্রাইভটাকে আপনারা রিমুভ করবেন, এভাবে পেন ড্রাইভ রিমুভ করবেন। আর এইবার অনেক সময় পেন ড্রাইভ যদি টেনে বের করে দেন তাহলে কি হয়, হ্যাং হয়ে যেতে পারে মেশিন। অনেক ক্ষেত্রে আমার দেখেছি পেন ড্রাইভ টেনে বের করার সঙ্গে সঙ্গে মেশিনটা হ্যাং হয়ে গেছে। তাই এবার স্ক্যানার অ্যান্ড ফটো সফটওয়্যার আমাদের কি লাগবে, স্ক্যানার এবং ফটো সফটওয়্যারও তো আমাদের প্রত্যেকের দরকার। তা স্ক্যানার ড্রাইভার সফটওয়্যার হচ্ছে সব থেকে ভালো অ্যাডোব ফটোশপ। যদি ফটোশপ আমাদের ইনস্টল থাকে, সেই ফটোশপের মধ্যে আমরা যে কোনো ধরনের ছবি স্ক্যান করতে পারবো, আমরা ডকুমেন্ট ফরম্যাটেও স্ক্যান করতে পারবো এবং ফটো ফরম্যাটেও স্ক্যান করতে পারবো। যারা ফটো নিয়ে আসে, অর্থাৎ বললো আমাকে দাদা 8টা ছবি বার করে দিন বা আমাকে এটা থেকে স্ক্যান করে একটা পাসপোর্ট ছবি বানিয়ে দিন, তখন আমাদের ফটোশপে কিন্তু পুরো জিনিসটা স্ক্যান করে আমাদের ছবিটাকে স্ক্যান করে কিন্তু আমাদের নিতে হবে। তার জন্য কিন্তু অ্যাডোব ফটোশপ আমরা ইউজ করব। এবার অনলাইন সার্ভিস রিলেটেড কিছু সফটওয়্যার আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। যেমন ধরুন অনলাইন সার্ভিস রিলেটেড ডিজি লকার, এই ডিজি লকারটা তো আমরা ডিজি লকারে আপনাদের একটা অ্যাকাউন্ট বানিয়ে রাখবেন। ডিজি লকারে অ্যাকাউন্ট আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। মানে সেটার মধ্যে কি সুবিধা, ডিজি লকারের সুবিধাটা হচ্ছে আপনারা ডিজি লকার আধার বেস এটা হয়, আধারের নাম্বার দিয়ে যখন ডিজি লকারটা আপনারা করবেন করে রাখবেন, তার মধ্যে দেখবেন সব রকমের সার্টিফিকেট আপনারা অ্যাড করতে পারছেন, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, সেগুলো ডিজি লকারে আপনি অ্যাড করে রাখতে পারবেন। মানে একটা ডিজি লকারের মধ্যে সবগুলোকে এনক্রিপ্ট করে আপনারা রাখতে পারবেন ডিজি লকার। এই ডিজি লকারটা খুব গুরুত্বপূর্ণ, এই ডিজি লকারটা আপনারা রাখবেন। আর সরকারি সাইট বুকমার্ক করে রাখা, সরকারি সাইটগুলো বুকমার্ক করে, এটা না করলেও চলবে। এছাড়াও আধার কার্ডের কাজ যদি আমরা করতে চাই, আধার, প্যান, রেলওয়ে, সিএসসি পোর্টাল, এটার জন্য কিন্তু সিএসসি পোর্টাল খুব গুরুত্বপূর্ণ। মানে আধার কার্ডের আমি বলছি না নতুন আধার কার্ড বানানো বা আধার কার্ডের রেকটিফিকেশন করা, সেই সব কাজগুলো এই মুহূর্তে হবে না। মানে আধার কার্ড তো এমনি সরকারি সাইট থেকে আমরা পেয়ে যাচ্ছি, aadhar.wb.gov.in, সেই সাইট থেকে আমরা আধার কার্ড রিলেটেড সব রকমের কাজ করবো। অর্থাৎ আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করা থেকে শুরু করে আধার কার্ড ডাউনলোড করা, আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করানোর জন্য আমাদের কোনো সাইট থেকে হবে না, সেটা একমাত্র যারা আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করে তাদেরকে ডেকে কিন্তু ক্যাম্পের মাধ্যমে আমাদের করতে হবে। এছাড়াও প্যান কার্ড এখন একটা নতুন আপগ্রেড আসছে। প্যান কার্ড আগামী 1 এপ্রিল থেকে, আপনারা হয়তো প্রত্যেকেই জেনেছেন, যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, আগামী 1 এপ্রিল থেকে কিন্তু প্যানের নিয়মে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে, সেটা একবার জানিয়ে দিই আপনাদের প্রত্যেককে। সেটা হচ্ছে আগামী 1 এপ্রিল থেকে এতদিন পর্যন্ত যারা সিএসসি পোর্টালের মাধ্যমে প্যান কার্ডে অ্যাপ্লাই করেছে তাদের 31 মার্চ অবধি কিন্তু লাস্ট ডেট। সেই 31 মার্চের মধ্যে আপনার সিএসসি পোর্টালের মধ্যে যদি আপনারা প্যান কারেকশন করতে থাকেন বা প্যান কার্ড অ্যাপ্লাই করে রেখেছেন, কেউ ডকুমেন্টস দেয়নি বলে রেখে দিয়েছেন, টাকাটা কেটে নিয়েছে, বা ধরুন আপনার অন হোল্ডে 4-5টা প্যান কার্ড পড়ে রয়েছে, সেগুলো কিন্তু সব 31 মার্চের মধ্যে আপনারা রিলিজ করে দেবেন। রিলিজ না করলে কিন্তু ওই টাকাটা আপনার লস হয়ে যাবে, ওইগুলো কিন্তু আর নতুন করে করতে পারবেন না, কারণ 31 মার্চের মধ্যে সিএসসি পোর্টালে আপগ্রেড হয়ে যাবে। অর্থাৎ প্যান কার্ড আমরা যারা করি সিএসসি পোর্টাল থেকে, সেই পোর্টালে 1 এপ্রিল থেকে নতুন প্যানের একটা পোর্টাল হয়তো সেম থাকবে, কিন্তু নতুন কিছু সিস্টেম অ্যাড হবে ওর মধ্যে। কী সিস্টেম অ্যাড হবে না, শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনারা এখন আর প্যান কার্ড করতে পারবেন না। মানে 1 এপ্রিল থেকে, আগে যেমন আধার কার্ড দিলেই হয়ে যেত, আধার কার্ডে ডেট অফ বার্থ যা আছে সেটা বা আধার কার্ডে অ্যাড্রেস যা আছে সেটা দিলেই হয়ে যেত। 1 এপ্রিল থেকে কিন্তু ডেট অফ বার্থ প্রুফের জন্য আপনাদের আধার কার্ডের হবে না, আধার কার্ডে ডেট অফ বার্থ প্রুফ আর গ্র্যান্ট হবে না। ডেট অফ বার্থ প্রুফের জন্য হয় বার্থ সার্টিফিকেট দিতে হবে, নয় ভোটার কার্ড দিতে হবে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স গণ্য হবে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, এই 4টে ডকুমেন্টস কিন্তু ডেট অফ বার্থ প্রুফের জন্য আপনাদের প্যান কার্ডে দিতে হবে। সুতরাং যারা যারা প্যান কার্ড বানাতে যে সকল কাস্টমারেরা আসবে আপনাদের দোকানে, আপনারা কিন্তু বলে দেবেন যে প্যান কার্ড বানানোর জন্য শুধুমাত্র আধার কার্ড দিলে হবে না, ডেট অফ বার্থ প্রুফের জন্য একটা ডকুমেন্টস এক্সট্রা নিয়ে নেবেন। অর্থাৎ ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট নিয়ে নেবেন, বা অন্য কোনো ডকুমেন্টস যদি থাকে, সরকারি কোনো ডকুমেন্টস যার মধ্যে ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে, সেটাও কিন্তু আপনারা আপলোড করে দেবেন। অর্থাৎ সেই ডকুমেন্টসগুলোর সাহায্যে কিন্তু আপনাকে করতে হবে। তা এই জিনিসগুলো আপনাদের একটু জেনে রাখা দরকার। আর আধার বেসড ইকোআইসি মারফত যে প্যান কার্ডগুলো হচ্ছে সেগুলো হবে আপনার ইকোআইসি মারফত, কিন্তু তার সঙ্গে আপনাকে অন্য ডকুমেন্টসও দিতে হবে। ইকোআইসির মাধ্যমে আপনার প্যান কার্ড 2 ঘন্টায় বা 1 ঘন্টায় বা আধ ঘন্টায় হয়ে যাবে, কিন্তু তার সঙ্গে অন্য সাপোর্টিং ডকুমেন্টসও আপনার অ্যাড করার জন্য অপশান চলে আসবে 1 এপ্রিল থেকে।
সুতরাং প্যান কার্ডের এই নিয়মটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সবাইকে বলে দিলাম, মানে 1 এপ্রিল থেকে। আর যদি কারোর প্যান কার্ডের পোর্টালে অনেক কাজ পেন্ডিং অবস্থায় পড়ে থাকে, সেগুলো কিন্তু আর 15 দিনের মধ্যে আপনারা কমপ্লিট করে ফেলবেন, আপগ্রেড করে ফেলবেন, অর্থাৎ যাদের যাদের ডকুমেন্টস অভাব রয়েছে তাদেরকে বলে দেখে তারা সেগুলোকে আপডেট করে দেবেন, নাহলে কিন্তু সেগুলো বন্ধ হয়ে যাবে সেই সকল পোর্টালে কাজগুলো। এবার ইউটিলিটি অ্যান্ড পেমেন্টস অ্যাপ। ইউটিলিটি পেমেন্ট অ্যাপ বলতে কি বোঝাচ্ছে, আমরা তো বিভিন্ন সময় অনলাইন পেমেন্ট করি, তা অনলাইন পেমেন্টের সময় দু একটা ইউপিআই অ্যাপ আপনাদের রাখতে হবে, ফোনপে, গুগল পে, পেটিএম তো এখন রয়েছে। এক সেকেন্ড, ফোনপে, গুগল পে, পেটিএম এই সকল জিনিসগুলো তো আমরা ইউজ করি। তা এই সকল জিনিসগুলোর একটা ইউপিআই অ্যাপ করে রাখবেন, অর্থাৎ যেগুলো আমরা অনলাইনে পেমেন্ট করতে পারবো। আর অনলাইনে পেমেন্ট বলতে কি, ধরুন সরকারি আমরা পাসপোর্টকে আমাদের করতে দিলে, আমার ক্যাশ টাকা দিয়ে দিলে, বলো দাদা আমি ক্যাশ টাকা দিচ্ছি, পাসপোর্টে অ্যাপ্লাই করবেন, কারণ ম্যাক্সিমাম লোক ফোনপে থেকে দিতে চায় না, আমাদেরই অনলাইন থেকে করতে হয়। তা যদি তাদের ফোনের মধ্যে গুগল পে, ফোনপে থাকে, তাহলে তাদের কিউআর কোড দিয়ে আপনি তাদের ফোন থেকে পেমেন্ট করে দিতে পারেন, এটা একটা গেল। আর যদি কেউ বলে না আমার কাছে ক্যাশ টাকা রয়েছে, আপনাকে ক্যাশ দেবো, আপনার চার্জটা যুক্ত করে আপনি ক্যাশ টাকা ওনার থেকে নিয়ে নিচ্ছেন, তাহলে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। সেই অনলাইনে পেমেন্টের জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটা কারেন্ট অ্যাকাউন্ট রাখবেন। কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কারেন্ট অ্যাকাউন্ট আমি অ্যাড করে দিচ্ছি, এখানে দেওয়া হয়নি। এই কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই সবাইকে একটা রাখতে হবে, কারণ কারেন্ট অ্যাকাউন্টটা সবসময় আপনার ব্যবসার নামে হবে, ব্যবসার নামে আপনারা কারেন্ট অ্যাকাউন্ট করবেন। তার জন্য কি ডকুমেন্টস লাগবে কারেন্ট অ্যাকাউন্ট করতে? কারেন্ট অ্যাকাউন্ট করলে কি হবে, আপনারা আনলিমিটেড ট্রানজাকশন করতে পারবেন। কারণ আমার নিজের কারেন্ট অ্যাকাউন্ট আছে, অনেক বছর হয়ে গেছে, 5-7 বছর, 10 বছরের মতো হতে চললো, না অতদিন হয়নি, মোটামুটি 5-6 বছর তো হয়ে গেছে। তা আমার ব্যবসার নামে কারেন্ট অ্যাকাউন্টটা রয়েছে, সেখানে আমি আনলিমিটেড ট্রান্সফার, আনলিমিটেড সব কিছু করতে পারি, সব রকমের ইউপিআই করতে পারি, প্রচুর ইউপিআই করা যায়। আর যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু যদি অনেক ট্রানজ্যাকশন হয়, সেক্ষেত্রে কিন্তু একটা লিমিট থাকে। সেই জন্য আমি বলবো সেভিংস অ্যাকাউন্ট দিয়ে না করাই ভালো, কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করা সব থেকে ভালো। কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, নতুন যারা কারেন্ট অ্যাকাউন্ট এখন বানাতে চাবে, তাহলে প্রথমে একটা ট্রেড লাইসেন্স লাগবে আপনার, আর লাগবে একটা প্রোপ্রাইটারশিপ স্ট্যাম্প, অর্থাৎ একটা স্ট্যাম্পের মধ্যে আপনার ব্যবসার নাম থাকবে, এবং স্ট্যাম্পের মধ্যে আপনার ব্যবসার নাম থাকবে, এবং নিচে থাকবে প্রোপ্রাইটার বলে লেখা থাকবে। তাহলে একটা ট্রেড লাইসেন্স লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, প্রোপ্রাইটার স্ট্যাম্প, যেহেতু প্রোপ্রাইটার আপনাদের বিজনেস, তাহলে সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডও লাগবে। আধার কার্ড তো আর কারোর কোম্পানির নামে দরকার নেই, কারণ আপনারা ব্যবসা সাইবার ক্যাফে অপারেট করছেন, নিজস্ব প্যান কার্ড রয়েছে, সেই প্যান কার্ড লাগবে, আপনাদের ট্রেড লাইসেন্স লাগবে, আর প্রোপ্রাইটারশিপ একটা স্ট্যাম্প লাগবে। স্ট্যাম্পটা বানিয়ে রাখবেন, স্ট্যাম্পটা অনেক ক্ষেত্রেই লাগে। দুখানা স্ট্যাম্প আপনারা করে রাখবেন আপনাদের দোকানের জন্য। একটা হচ্ছে দোকানের নাম দিয়ে থাকবে, দোকানের নাম থাকবে, আর নামের সঙ্গে সঙ্গে আপনাদের নিচে আপনাদের অ্যাড্রেসটা থাকবে, দোকানের নাম আর অ্যাড্রেস থাকবে, যেটা দিয়ে আপনারা কোনো বিলিং যদি করতে চান, কাউকে কোনো বিল বানিয়ে দেন, তাহলে সেই স্ট্যাম্পটা দেবেন। আর আরেকটা প্রোপ্রাইটারশিপ স্ট্যাম্প রাখবেন, যেটার মধ্যে আপনার কোম্পানির নাম থাকবে উপরে, আর বা ব্যবসার নাম থাকবে, আর নিচে আপনার প্রোপ্রাইটার বলে থাকবে, সেটার মধ্যে সিগনেচার করতে হবে। তাহলে এই জিনিসগুলো আপনার লাগবে কারেন্ট অ্যাকাউন্ট বানানোর জন্য। তাহলে এই কারেন্ট অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার ছোটোখাটো যাদের ট্রানজ্যাকশন হয়, পার ডে অল্প বিস্তর ট্রানজ্যাকশন হয়, তাদের জন্য সেভিংস অ্যাকাউন্টই কোনো অসুবিধা নেই। এবার বড় বড় ট্রানজ্যাকশন যখন আপনারা করবেন, পার ডে 20,000, 25,000, 30,000 যদি আপনাদের ট্রানজ্যাকশন হয়ে যায়, বা ধরলাম কেউ পাসপোর্ট করলো, 1-2 জন পাসপোর্ট করলে তো 4,000 টাকা আপনাকে অ্যাকাউন্ট থেকে দিতে হচ্ছে, কেউ মানি ট্রান্সফার করলো, তাহলে এরকম হয়ে যায়। আপনাদের ব্যবসা করলে এরকম কোনো দিন 20,000, 25,000 টাকা ট্রানজ্যাকশন হয়ে যায়, বা আপনাদের বিভিন্ন রকমের মানি ট্রান্সফার যদি কাজ আপনারা করেন, সেই সবগুলো অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট আপনাদের ম্যান্ডেটরি। এবার মানি ট্রান্সফার একটা পোর্টাল থাকবে, যদি মানি ট্রান্সফার আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা মানি ট্রান্সফার পোর্টাল ইউজ করবেন। কখনো কিন্তু আপনারা ফোনপে, গুগল পে থেকে, পেটিএম থেকে কখনো মানি ট্রান্সফার করবেন না, কারণ সেটা থেকে কিন্তু মানি ট্রান্সফার করা বেআইনি, এবং সেটা কিন্তু যখন তখন আপনাদের রেট হতে পারে। মানে আমাদের পাশে একজন দোকানদার রয়েছে, আমার পাশে দোকানদার একজন রয়েছে, সে প্রচুর ইনকাম করে, কিন্তু মানি ট্রান্সফার করে তার নিজস্ব একটা ফোন থেকে। সে প্রচুর, আমার দোকানে কাস্টমার কম আসে, ওর দোকানেই যায়, কিন্তু একদিন সে এমন কেস খেয়েছে, তারপর থেকে আর মানি ট্রান্সফার বন্ধই করে দিয়েছে। মানে প্রচুর টাকা কেস খেয়ে গেছে। মানে পেটিএম থেকে প্রচুর পরিমাণে করতো, বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তো তার একটা পোর্টাল, সেটা বলছি না, কিন্তু পেটিএমের পার্সোনাল আইডি থেকে যারা মানি ট্রান্সফার করে, বা ফোনপে থেকে মানি ট্রান্সফার করে, আগে আমিও করতাম, টুকটাক করতাম, কিন্তু এখন আর করি না, বন্ধ করে দিচ্ছি। এখন পোর্টাল যারা রয়েছে, পোর্টাল থেকে অবশ্যই মানি ট্রান্সফার করবেন। সেক্ষেত্রে কিন্তু 0.5% কোম্পানি কেটে নেবে, এবং 0.5% আপনার
কমিশন থাকবে। সুতরাং পোর্টাল থেকে আপনারা মানি ট্রান্সফার করবেন। এবার রেলওয়ে টিকিট সফটওয়্যার কি করবেন? রেলওয়ে টিকিট করবার জন্য কিন্তু আলাদা আইআরসিটিসি একটা সফটওয়্যার পাওয়া যায়, আলাদা আইআরসিটিসির আপনাদের এজেন্সি নিতে হবে। সফটওয়্যার বলতে বোঝাচ্ছে এজেন্সি। তা সেই এজেন্সি যেমন আমি এখন এই মুহূর্তে ইউজ করছি সারথি বলে একটা এজেন্সি, সারথি বলে একটা এজেন্সি, রেলওয়ে এজেন্সির সঙ্গে যুক্ত হয়েছি। SAARTHI সারথি অ্যাপ, সেই সারথির সাহায্যে আমরা রেলওয়ে টিকিট বুকিং করি। সেগুলো যখন রেলের টিকিট আমরা দেখাবো যে চ্যাপ্টারে, তখন কিন্তু আপনাদের সব বলে দেবো কেমন করে রেলওয়ে টিকিট আপনারা বুক করবেন, বা রেলওয়ে টিকিটে কেমন করে আপনারা করবেন, রেলওয়ে আইডি পাবেন, সব জিনিসগুলো বলে দেবো। এবার অতিরিক্ত প্রয়োজনীয় ফাইল কি কি রাখতে হবে? জিপ ফাইল অবশ্যই একটা আপনাদের উইন্ডার রাখতে হবে। উইন্ডারটা কি? উইন্ডারটা হচ্ছে উইন্ডার অথবা উইনজিপ। দেখবেন অনেকে জিপ ফাইল আপনাদের পাঠিয়ে দিচ্ছে মেলের মধ্যে, কারণ অনেক বড় বড় ফাইল, তার মধ্যে সব জিপ করা রয়েছে। সেই জিপটাকে আপনারা ইনস্টল করবেন। উইনর্যার বলে একটা ফাইল রয়েছে, এটা খুব ভালো সফটওয়্যার। উইনর্যার আপনারা ইনস্টল করে নেবেন। আর VLC মিডিয়া প্লেয়ার, ভিডিও দেখার জন্য বা কোনো ভিডিওকে প্লে করবার জন্য, সেটা কিন্তু VLC মিডিয়া প্লেয়ার, এটাও কিন্তু আপনাদের অবশ্যই রাখতে হবে। তা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের রাখতে হবে। আরেকটা হচ্ছে টিম ভিউয়ার এনিডেস্ক। টিম ভিউয়ার এনিডেস্ক কি? টিম ভিউয়ার এনিডেস্কের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, এটা স্বভাবত সবার লাগবে না, যারা সাপোর্ট চাইছে কোনো জিনিস হয়তো বোঝানোর জন্য টিম ভিউয়ার আমি ইউজ করতে পারি, তারা ওই টিম ভিউয়ারে বা এনিডেস্কের মাধ্যমে আপনার কম্পিউটারে কি জিনিস রয়েছে, আমি এখান থেকে এনিডেস্ক ইনস্টল করব, আপনি ওখান থেকে এনিডেস্কটা খুলবেন, আপনার যে সার্ভার নাম্বার আছে সেই নাম্বারটা আমাকে বলবেন, আমি এখান থেকে আপনার মেশিনটা অ্যাক্সেস করে নেব। সেটা কিন্তু টিম ভিউয়ারের মাধ্যমে হয়। সেই টিম ভিউয়ারটা কিন্তু আপনারা রাখতে পারেন। যদি কোনো সময় ধরুন অনেক ক্ষেত্রে দরকারে লাগে যে আপনারা কোনো একটা জিনিস একদমই বুঝতে পারছেন না বা একদমই কিছু সমস্যা হচ্ছে, তখন টিম ভিউয়ার বা এনিডেস্কের মাধ্যমে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়া যায়। আর আরেকটা জিনিস কি হয়, ধরুন আপনারা রেলওয়ে টিকিটের কোনো একটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হলেন বা রেলওয়ে টিকিটের একটা এজেন্সি নিলেন, তখন রেলওয়ে টিকিটের যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো আপনি ইনস্টল করতে পারছেন বা বোঝাতে পারছেন না, বা কিছুতেই আপনি রেলওয়ে টিকিট কাটতে পারছেন না, বারবার ফেল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে আপনাদের কি করে বলবে, এনিডেস্ক বা টিম ভিউয়ার আপনারা ইনস্টল করুন, আমি দেখে দিচ্ছি, সাপোর্ট দেওয়ার জন্য। সেই এনিডেস্কে কিন্তু সেই কোম্পানির লোক আপনাকে সাপোর্ট দেবে বা সেই জিনিসটা ইনস্টল করে আপনাকে দেখিয়ে দেবে সরাসরি। কিন্তু বাইরের কোনো লোককে এই সকল জিনিসগুলো, এই সকল প্ল্যাটফর্মে কিন্তু কোনো জিনিস করতে দেবেন না, একমাত্র বিশ্বস্ত লোক ছাড়া আপনারা দেবেন না, কারণ সেগুলো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মেশিন কিন্তু অ্যাক্সেস করে দিতে পারে। তবে অসুবিধা কিছু নেই, কারণ কোনো রকম লিঙ্কে ক্লিক করে কোনো জিনিস না করলেই হলো। তা সুতরাং টিম ভিউয়ারের মাধ্যমে বা এনিডেস্কের মাধ্যমে কিন্তু প্রত্যেকে ইউজ করে এই যেগুলো অফিস সফটওয়্যার, এগুলো কিন্তু অনেক একটা অফিস থেকে আরেকটা ব্যাক অফিসের সব জিনিসগুলো দেখানোর জন্য এই সফটওয়্যারগুলো ইউজ হয়। সেগুলো আমি বললাম। এবার গুরুত্বপূর্ণ টাইপ শেখার সফটওয়্যার। টাইপিং সফটওয়্যার তো আমাদের প্রত্যেকের দরকার। এবার অনেকে ধরুন আমাদের টাইপিং আমাদের স্পিড নেই, সেই টাইপিং স্পিডের জন্য আমরা কোন সফটওয়্যার ইউজ করব? আচ্ছা, এখনো পর্যন্ত ক্লাসটা বুঝতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? মোটামুটি ভালো লাগছে তো ক্লাসটা? খুব ফাস্ট হয়ে যাচ্ছে। ফাস্ট হয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, একটু স্লো করে বলছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা একটু স্লো। আচ্ছা ঠিক আছে। দেখো, টাইপ শেখার সফটওয়্যার, টাইপিং সফটওয়্যার হচ্ছে, এইগুলো যখন ক্লাস চলতে থাকে না, তখন তোমাকে পুরো ফাইলটা দিয়ে দেবো, তখন দেখবে ফাইলটা দেখলে তোমরা বুঝে যাবে, অসুবিধা কিছু নেই, কারণ অনেকগুলো জিনিস দেখাতে হবে। ঠিক আছে, টাইপিং সফটওয়্যার, টাইপিং প্র্যাকটিস আপনারা কীভাবে করবেন? টাইপিং প্র্যাকটিসের জন্য একটা খুব জনপ্রিয় সফটওয়্যার আছে, টাইপিং মাস্টার। এই টাইপিং মাস্টারটা, যেমন ধরো আমি এখানে খুব জনপ্রিয় কেন, এখানে স্টেপ বাই স্টেপ টাইপিং শেখা যায়, স্পিড প্লাস অ্যাকিউরেসি ইমপ্রুভ করা যায়। এই টাইপিং সফটওয়্যারটা হচ্ছে টাইপিং প্র্যাকটিসের জন্য ইউজ হয়, সেটা হচ্ছে টাইপিং মাস্টার। যেমন দেখো, আমি ধরো এই টাইপিং মাস্টারটা তোমাদের একটুখানি দেখাই। এখান থেকে আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। দেখো, আমি এখানে টাইপিং মাস্টার, দেখো টাইপিং মাস্টার প্রথমেই দেখাচ্ছে টাইপিং মাস্টার, টাইপিং প্র্যাকটিস টেস্ট অ্যান্ড টাইপিং টিউটার সফটওয়্যার। এখানে দেখো আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে ফ্রি ডাউনলোড অপশান রয়েছে, এখানে টাচ টাইপিং সাইমুলেটর রয়েছে। টাচ টাইপিং সাইমুলেটরের মধ্যে ক্লিক করলে এখান থেকে কিন্তু মডিউলগুলো আপনারা সেট করে তৈরি করতে পারবেন, মানে আপনারা এখান থেকে টাইপ প্র্যাকটিস করতে পারবেন। এই যে দেখুন, এখানে টাইপের সব এই লেআউটগুলো দিয়ে দিয়েছে এবং কত আপনি টাইপ করবেন সেগুলো কিন্তু এখানে দেখাবে আপনার কত স্পিড হয়েছে। তা আমরা বেসিক্যালি বাংলায় সেটা টাইপিং অত স্পিডে আমরা করতে পারবো না, কিন্তু ইংলিশে একটু যদি টাইপিংয়ে একটু আমাদের স্পিড বাড়ে তাহলে কিন্তু আমরা খুব সহজে টাইপ করতে পারবো। যেমন দেখো, আমি টাইপ করছি
কুইক ব্রাউন ফক্স জাম্পস অলওয়েজ রাইট ওভার দ্য লেজি ডগ। টাইপিং করলাম, এই যে টাইমটা করলাম আমাকে দেখাচ্ছে 45% আমার মানে প্রোগ্রেস হয়েছে, মানে 45% মানে কাজটা হয়েছে। এবং এখানে কিন্তু একটা টাইপিংয়ের স্পিড দিয়ে দেয়, সেই স্পিড টাচ টাইপিং হচ্ছে 50 ওয়ার্ড, এখানে দেখো দিয়ে দিয়েছে 50 ওয়ার্ড পার মিনিট আমার টাইপিংয়ের স্পিড। মানে এটা জাস্ট এটা একটা লেখার জন্য, কিন্তু যখন আমরা অন্য টাইপিং করব সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইপিংয়ের স্পিড অনেক কমে যাবে। অর্থাৎ এই যে টাইপ করলাম দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস অলওয়েজ রাইট ওভার দ্য লেজি ডগ, এখান থেকে আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনার টাইপিংয়ে কত স্পিড আছে, কত স্পিড অ্যাকিউরেসি হলো, কতগুলো আপনারা লেটার ঠিক করতে পারলেন। হ্যাঁ, এটা মাঝে মাঝে আপনারা চেক করে দেখতে পারেন, এটা টাচ টাইপিং সাইমুলেটরের মাধ্যমে। তাই এই সফটওয়্যারের সাহায্যে মানে এটা ফ্রি একদম, এটা আপনারা চেক করে দেখতে পারেন। জাস্ট আপনাদের দেখালাম টাইপিং সফটওয়্যার এরকম টাইপের আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, এইবার টাইপিংয়ের জন্য আর স্পিড অ্যাকিউরেসি ইমপ্রুভ করে। এবার বিগিনারদের জন্য কিব্লেজ, বিগিনারদের জন্য একটা সফটওয়্যার আছে কিব্লেজ, প্র্যাকটিস এবং লেসন টেস্ট রয়েছে, এটা আপনারা ইনস্টল করে দেখে নেবেন। আমি এইটাই খুব দেখেছিলাম বলে আপনাদের এটা দেখালাম টাইপিং মাস্টারটা। এবার আরও এরকম অনেক সফটওয়্যার রয়েছে, আপনারা টাইপিং মাস্টারটা ইনস্টল করে চেক করতে পারেন, মাঝে মাঝে টাইপ করে প্র্যাকটিস করতে পারেন। এবার বাংলা টাইপ, সবথেকে গুরুত্বপূর্ণ বাংলা টাইপ সফটওয়্যার। বাংলা টাইপ সফটওয়্যার আমরা কী রাখবো? দেখুন, বাংলা টাইপ সফটওয়্যার করবার জন্য এক একজন ভাই এক একটা সফটওয়্যার ইউজ করে। প্রথমত আমি বলবো, আমি যে বাংলা টাইপের সফটওয়্যার উইন্ডোজ 10-এ ইউজ করতাম বা উইন্ডোজ 7-এ ইউজ করতাম, সেটা কিন্তু আইলিপ ইউজ করতাম। তা এখন দেখছি আইলিপটা ফুল ভার্সন ছাড়া আমি এই উইন্ডোজ 11-এ সাপোর্ট পাচ্ছি না। আইলিপটা পুরো ফুল ভার্সন ছাড়া কিন্তু সাপোর্ট পাচ্ছি না, তবে মোটামুটি কিছু জিনিস হচ্ছে। আর ইনবিল্ট আমাকে উইন্ডোজ 11 যদি আপনারা ইনস্টল করেন, এখান থেকে কিন্তু ইনবিল্ট দেখুন বাঁদিকে আমি দেখাচ্ছি, এই যে এখান থেকে ক্লিক করলে কিবোর্ড লেআউট, এখান থেকে কিন্তু অটোমেটিক একটা ইনবিল্ট একটা মাইক্রোসফটের আপনাদের লেআউট কিন্তু ইনস্টল করে দেয়, এর মধ্যে অটোমেটিক চলে আসবে। এটার মধ্যে কি আপনারা বাংলাও করতে পারবেন, ইংলিশও করতে পারবেন। যেমন দেখুন, আমি একটা জিনিস দেখাচ্ছি, এবার এটার মধ্যে বাংলা করে দিলাম, এই যে বাংলা রয়েছে এই বাংলায় ক্লিক করলাম। যখন এই বাংলায় ক্লিক করলাম, এখানে আমি যখন টাইপ করব আমি ভাত খেতে ভালোবাসি, দেখুন এটা বাংলায় টাইপ করলাম, আমি ভাত খেতে ভালোবাসি। ঠিক আছে, এটা কিন্তু বাংলায় এই যে লেআউটটা, এই লেআউটটা কিন্তু ফোনেটিক মানে এই লেআউটটা কিন্তু ইনস্ক্রিপ্ট লেআউট রয়েছে। ইনস্ক্রিপ্ট যেটা আমরা আইলিপে করতে পারি, যে লেআউটটা মানে কেতে ক শিফট কেতে খ, সেই লেআউটে কিন্তু আমি টাইপ করেছি। মানে এই লেআউটটা একটু কঠিন আছে, আমি যেহেতু এই লেআউটটা অনেক বছর ধরে জানি, এটা স্পেশালি যারা অফিসিয়াল কাজ করে, ডিটিপি ওয়ার্ক করে, তাদের কিন্তু এই লেআউট। তা এই লেআউটটা হয়তো আপনি পারবেন না হট করে, কিন্তু আপনি কিন্তু অভ্র কিবোর্ডের মধ্যে খুব সহজ লেআউট আছে, অর্থাৎ ফোনেটিক লেআউট, যেগুলো মোবাইলে আপনারা টাইপ করেন, সেই অভ্র কিবোর্ডের মধ্যে কিন্তু ফোনেটিক মানে টাইপিং করে আপনারা করতে পারবেন। সেই অভ্র কিবোর্ড আপনারা একটা ইনস্টল করে নেবেন, সেটা থেকেও কিন্তু আপনারা বাংলা টাইপ করতে পারবেন। আর সবথেকে পপুলার অভ্র কিবোর্ড এখন চলছে, খুব অভ্র, আপনারা ইনস্টল করতে পারেন। আর আরেকটা জিনিস, যেগুলো আমরা যেমন ধরুন ওয়ার্ডে আমি টাইপ করা আপনাদের দেখালাম, ওয়ার্ডটা কিন্তু সাপোর্টেড সব জায়গায় হয়। এবার যদি আপনি ফটোশপে টাইপ করতে যান বা কোরেল ডতে টাইপ করতে চান, তখন কিন্তু অন্য সফটওয়্যারে আপনাকে টাইপ করতে হবে, সেগুলো কিন্তু সবসময় এই টাইপিং সফটওয়্যারের মধ্যে নেবে না। কারণ আমি দেখেছি এই যে ইউনিকোড সিস্টেমের যে কিবোর্ড লেআউট রয়েছে, এই লেআউটটা কিন্তু আমার ফটোশপে টাইপ নিচ্ছে না, অর্থাৎ ফটোশপে সবসময় আপনার নেবে না বা কোরেল ডতে নেবে না। তার জন্য কিন্তু অভ্রতে আপনারা টাইপ করে আপনারা কিন্তু ওখানে গিয়ে পেস্ট করে দিলে কিন্তু কাজ হবে। অথবা ডাইরেক্ট আপনারা কি করতে পারেন, ডাইরেক্ট আপনারা গুগল ইনস্ক্রিপ্ট ইউজ করতে পারেন। গুগল ইনস্ক্রিপ্টটা কী জিনিস? গুগল ইনস্ক্রিপ্টটা হচ্ছে, আপনাদের দেখাচ্ছি, দেখুন এটাও কিন্তু এখান থেকে আমি বাংলাটাকে ইংলিশ করে দিলাম, ইংলিশ। দেখুন ইনস্ক্রিপ্টটা কি সহজ লেআউট, আমি করলাম, টাইপ করলাম গুগল ইনস্ক্রিপ্ট, জাস্ট আমি টাইপ করলাম, এখানে চলে গেল ট্রাই গুগল ইনপুট টুলস অনলাইন, এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করে এই যে ইনস্ক্রিপ্ট লেআউট চলে আসলো, এটা কিন্তু খুব সহজ, মানে এতে মানে আমি মানে যেরকম বাংলায় আমরা কথা বলছি সেরকম কিন্তু ইংলিশে আপনারা সেরকমভাবে কিবোর্ড টাইপ করবেন। যেমন আমি টাইপ করবো হচ্ছে আমি, এবার এটা ইংলিশ রয়েছে, এবার এখান থেকে আপনারা করে দেবেন বাংলা। ঠিক আছে, এটা ইংলিশ যেহেতু রয়েছে ইংলিশে আসবে, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন বাংলা। তাহলে বাংলাটা আমি সিলেক্ট করলাম, এইবার এটাকে আমি বন্ধ করে দিলাম, আমি টাইপ করবো আমি। দেখুন আমি টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চলে এসছে। এবার এখান থেকে আপনারা স্পেস বার মারলে অটোমেটিক আমি নিয়ে নেবে।
অথবা আপনারা যদি মনে করেন যে আমার এই বানানটা ঠিক নেই, অন্য বানান আসছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে চেক করে দেখতে পারবেন কোন বানানটা ঠিক। যেমন আমি, AMI আমি, ভাত, BHAT ভাত, খেতে KHETA খেতে, ভালোবাসি BHALO ভালোবাসা, যেরকম মোবাইলে আপনারা টাইপ করেন। এবার এখান থেকে যদি কোনো বানান কঠিন হয় আপনারা দেখে নেবেন কোন বানানটা ঠিক, যেই বানানটা সঠিক সেই বানানটা সিলেক্ট করলেই আপনারা কিন্তু সেই জিনিসটা চলে আসবে। তা এবার এটাকে কপি করে আপনারা কিন্তু ইউজ করতে পারেন যে কোনো জায়গায়। এইটাকে আপনারা কপি করবেন Ctrl+C করে, ওয়ার্ডে গিয়ে আপনারা যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। যেমন দেখেন এখানেই পেস্ট করব, দেখুন আমি ভাত খেতে ভালোবাসি চলে আসলে। অর্থাৎ এগুলো কিন্তু সব জায়গায় আপনাদের পেস্ট করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো, এটা ইনস্ক্রিপ্টগুলো আপনারা কপি করে আপনারা কিন্তু যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন। তা সেইগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের লাগে। তা সেটা হচ্ছে বাংলা টাইপ। মানে বাংলা টাইপের প্রথমত সফটওয়্যার আপনারা ইউজ করলে অভ্র কিবোর্ড আপনারা ইউজ করবেন। অভ্র কিবোর্ডের মধ্যে আপনারা যে কোনো কিছু টাইপ করতে পারবেন। এছাড়া অভ্র কিবোর্ডটা কপি করে আপনারা ফটোশপে বলুন, পেজ মেকারে বলুন বা কোরেলড্রতে বলুন, সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। আর ইংলিশ লিখলে অটো বাংলা, এগুলো কিন্তু ইংলিশ, বাংলা আর ইংলিশ। আর যদি ওয়ার্ডে আপনারা কোনো কিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখান থেকে হয় বাংলা নয় ইংলিশ, যখন বাংলা করবেন বাংলা করে নেবেন, আর যখন ইংলিশ করবেন এখান থেকে সাইড থেকে ইংলিশ করে নিলে কিন্তু আপনাদের বাংলা ইংলিশে কাজ হয়ে যাবে। তা আমি দুভাবেই আপনাদের মোটামুটি বলে দেবো। আরও ডিটেলস ক্লাসে যখন হবে তখন আপনাদের টোটাল জিনিসগুলো শর্ট আউট করে দেবো, যখন টাইপিংয়ের আপনাদের কাজ হবে, যেমন কপি করে করে আপনারা দেবো। এবার আপনার জন্য কোনটা ভালো, এই যে আমি যেটা গুগল ইনস্ক্রিপ্ট বললাম, গুগল ইনপুট টুল, সেটা আমি দেখালাম। যদি টাইপিং স্পিড শিখতে চান মানে টাইপিং, তাহলে আপনারা টাইপিং মাস্টার ইউজ করবেন, অর্থাৎ স্পিড বাড়ানোর জন্য। কারণ প্রত্যেকেরই তো আমাদের স্পিড নেই, আমাদের দেখে দেখে একটা আঙুল দিয়ে আমরা করি, কিন্তু সেটা ঠিক না। আমাদের প্রত্যেকটা আঙুল কিন্তু আলাদা আলাদা লেআউটের জন্য রয়েছে। সেগুলো AS BFG প্রেস সেমিকোলন LKJH। যারা টাইপিং শিখেছে, কেউ না কেউ তো নিশ্চয়ই টাইপিং শিখেছে, তাদের দেখবেন এরকম টাইপের এগুলো থাকে। অর্থাৎ এটা আমরা কের আঙুল ইউজ করি, এসটা পরের আঙুল, তারপরে ডিটা তারপরের আঙুল, এফটা অন্য আঙুল এবং জিটা আমরা স্পেস বারে ইউজ করি। যারা টাইপিং করেছে তারা এই জিনিসগুলো জানবে। অর্থাৎ প্রত্যেকটা আঙুলের জন্য কিন্তু আলাদা আলাদা লেআউট আছে, সেই প্রত্যেকটা আঙুলের জন্য আলাদা আলাদা কিবোর্ডের কিন্তু অক্ষরগুলো আছে, সেই অক্ষরগুলো আপনাদের ইউজ করতে হবে যদি আপনারা টাইপিং শিখতে চান। আর টাইপিং শিখলে কিন্তু আপনারা খুব ভালোভাবে সাইবার ক্যাফের যে কোনো রকমের চিঠি বলুন, অ্যাপ্লিকেশন বলুন, সব জিনিসগুলো করতে পারবেন। এবার হচ্ছে মেন জিনিস, ফটোশপ। অ্যাডোব ফটোশপ কি? অ্যাডোব ফটোশপটা আমাদের এত গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার যে অ্যাডোব ফটোশপের মাধ্যমে আমরা কিন্তু সব কাজগুলো খুব সহজভাবে করতে পারবো। যেমন ফটোশপ হলো একটা এডিটিং সফটওয়্যার, যা দিয়ে আপনারা ফটো এডিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ডিজাইন বানাতে পারবেন। কারণ অ্যাডোব ফটোশপ খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। এই অ্যাডোব সফটওয়্যারের সাহায্যে আমরা কিন্তু সব কাজগুলো করতে পারি। যেমন আমার কাছে দেখুন ফটোশপ CS3 ইনস্টল করা রয়েছে। এই CS3-তে আমরা ফটোশপের যে কোনো রকমের কাজ করতে পারবো। অর্থাৎ ফটোশপের যারা নতুন ভার্সন ইনস্টল করবে তাদের কিন্তু CS6 বা CS7, আমি বলবো CS3 আপনারা ইনস্টল করবেন। কারণ CS3-র উপরে যে ভার্সনগুলো এসছে না, প্রচণ্ড কঠিন ভার্সন এসে গেছে, সেগুলো কিন্তু খুব সমস্যা হবে। একমাত্র CS3 অবধি কিন্তু পুরনো ভার্সন রয়েছে। পুরনো মানে এটার মধ্যেই আপগ্রেড রয়েছে। মানে এখান থেকে আপনারা যে কোনো রকমের লেআউট বানাতে পারবেন, যে কোনো রকমের কালার কম্বিনেশন যে কোনো রকমের করতে পারবেন। মানে সব জিনিসগুলো আপনারা খুব তাড়াতাড়ি আপনারা করতে পারবেন CS3-তে। তাই আমি বলবো যারা যারা CS3 ফটোশপ ভার্সন ইউজ করবেন তাদের খুব ভালো CS3 আপনারা ইউজ করতে পারেন। অথবা CS যদি পুরনো ভার্সন হয় CS1 বা CS2, সেগুলো কিন্তু ভালো। অর্থাৎ ফটোশপ আপনারা ইনস্টল করবে, ফটোশপের বিভিন্ন রকমের কাজ কিন্তু আপনারা করতে পারবেন। দাদা পুরনো পিসির জন্য কি কি না, পুরনো পিসির জন্য আপনারা CS করবেন। পুরনো উইন্ডোজ 10-এ আপনারা CS ইনস্টল করে নেন, ফটোশপ CSটা খুব ভালো। আমার পুরনো পিসিতে উইন্ডোজ 10-এ কিন্তু CS খুব ভালো চলছে, CS করবেন। আর ফটোশপ CS3, এটাও কিন্তু CS3টাও আপনারা উইন্ডোজ 10-এ ইনস্টল করতে পারবেন। CS3টা অ্যাভেলেবেল রয়েছে, CS3টা কিন্তু আপনারা করে নিতে পারবেন। আর ফটোশপে এই কাজগুলো তো করা যায়, প্রত্যেকেই জানে। আমি ডিটেলস ফটোশপ নিয়ে, এত গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি ফটোশপ নিয়ে 2 দিন ক্লাস রেখেছি। সেখানে ফটোশপের টোটাল জিনিসগুলো আপনাদের পুরো A to Z দেখাবো। সেগুলো কিন্তু আলাদা দিনে আপনাদের দেখাবো। ফটোশপে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কীভাবে ব্যাকগ্রাউন্ড এডিট করবেন, কীভাবে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াবেন, কী করে টেক্সট অ্যাড করবেন, বা কীভাবে ফটোশপের মাধ্যমে সব ফটোগুলো সাজিয়ে প্রিন্ট দেবেন,
লোগো বা ব্যানার ডিজাইন কেমন করে করবেন, সোশ্যাল মিডিয়াতে কেমন করে পোস্ট বানাবেন, টুকটাক জিনিস ফেসবুকে দেওয়ার জন্য, সেগুলো ফটোশপ রিলেটেড কাজগুলো, সেগুলো আমরা দেখাবো পরবর্তী যে ফটোশপের ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে টোটাল জিনিসগুলো বুঝবো। তাই এবার আমাদের প্রশ্ন হচ্ছে ফটোশপ আমরা কেন শিখবো? ফটোশপে প্রথমত গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যায়, ফ্রিল্যান্সিংয়ের কাজ করা যায়, কেউ যদি বাড়িতে বসে ভালো ডিজাইনের কাজ শিখে যায় ফ্রিল্যান্সিং করতে পারে, ইউটিউব থাম্বনেল এগুলো আমি বাদই দিলাম, কারণ আমাদের সাইবার ক্যাফেতে কাজগুলো করবার জন্য ফটোশপ খুব দরকার লাগে, কারণ প্রত্যেকটা কাজই কিন্তু ফটোশপে হয়। এবার ফটোশপের পর আরও একটি গুরুত্বপূর্ণ রয়েছে অ্যাডোব পেজ মেকার। তবে পেজ মেকারটা এখন এই মুহূর্তে অতটা গুরুত্বপূর্ণ না, কারণ কিন্তু পেজ মেকার আমি অনেকদিন ধরে করছি বলে আপনাদের দেখালাম যে পেজ মেকারে কোন কোন কাজগুলো হয় সেগুলো আমি দেখিয়ে দেবো পেজ মেকারের ক্লাসে। সেই পেজ মেকার সফটওয়্যারটা আজকের ক্লাসটা কিন্তু শুধুমাত্র কোন কোন সফটওয়্যারগুলো আমরা রাখবো সেগুলো বোঝানোর জন্যই কিন্তু আমি আপনাদের বলছি। আজকে কিন্তু কোনো কাজ করে আপনাদের দেখাচ্ছি না, জাস্ট টাচ আউট দিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটা সফটওয়্যার রিলেটেড আজকে কোন কোন জিনিসগুলো আমরা রাখবো। তা আমরা ফটোশপ ইনস্টল করব, ফটোশপ সিএস রাখবো বা CS2 বা CS3 যার যে ভার্সন থাকবে সেই ভার্সন ইনস্টল করবে। আর পেজ মেকারটা কেন করব? পেজ মেকার হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে পেজ লেআউট করবার জন্য, ডেস্কটপ পাবলিশিং। আমরা তো ডিটিপির কাজ করি, কারণ কেউ ধরুন আমাদেরকে পেজ মেকারে একটা ডিটিপি করতে দিল, কোনো একটা টেস্টিংয়ের মধ্যে প্রিন্ট করতে দিল, কোনো একটা সিল স্ক্রিন ডিজাইন হবে তৈরি করতে দিল, সেগুলো আমরা পেজ মেকারে করতে পারবো বা কোরেল ড্রতে করতে পারবো। এছাড়াও কোনো একটা বইয়ের ডিজাইন করবো, ধরুন একটা বইয়ের মধ্যে কোনো একটা ছবি থেকে আমরা পেজ মেকারে সেটাকে ডিজাইন করব। নিউজ পেপার আমি বাদই দিলাম, নিউজ পেপার এডিটিংয়ের জন্য বা নিউজ পেপার লেআউট বানানোর জন্য কিন্তু এই সফটওয়্যারগুলো ইউজ করে। তবে এখন নতুন একটা সফটওয়্যার চলে এসছে, এটার থেকে আপগ্রেড ভার্সন, সেটা হচ্ছে অ্যাডোব ইনডিজাইন। সেই অ্যাডোব ইনডিজাইনটাও আপনারা দেখতে পারেন, তবে অ্যাডোব ইনডিজাইন কিন্তু আমি অতটা শিখিনি, মানে অ্যাডোব ইনডিজাইনটা আমি কোনোদিন ইনস্টল করিনি, তবে দেখতে পাচ্ছি এখন অ্যাডোব ইনডিজাইনে অনেকে কাজ করে, সেটাও কিন্তু ডিটিপি রিলেটেড একটা সফটওয়্যার। এবার পেজ মেকারেও কিন্তু সব কাজগুলো হয়, সেগুলো আমি আপনাদের দেখাবো। বই পোস্টার ডিজাইন করা, বিভিন্ন রকমের টাইপিং করা, কেউ ধরুন একটা অ্যাপ্লিকেশান লিখতে দিল, বা কেউ একটা জিনিস সেটিং করবার জন্য দিল, বা কোনো একটা আপনারা ফর্ম কোনো একটা জিনিস আপনাদের বানাতে দিল, ধরুন একটা যেগুলো চালান, ভাউচার, মানি রিসিট, এই সকল কাজগুলো তো আপনারা করবেন আস্তে আস্তে। চালান বানিয়ে দেবেন, ভাউচার বানিয়ে দেবেন, মানি রিসিট বানিয়ে দেবেন, সেগুলো আমি সব আপনাদের দেখাবো। সেইগুলো কিন্তু পেজ মেকারে করা যায় খুব সুন্দর, সেই জিনিসগুলো পেজ মেকারে আমরা শিখবো পরে। তা এই জিনিসগুলো আমরা পেজ মেকারে ডিজাইন করব। পেজ মেকারে মূলত কাজ হচ্ছে টেক্সট এবং ইমেজ ডিজাইন একসঙ্গে করা। আর কোরেল ড্রটাও খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই হয়তো কোরেল ড্রতে কেউ ইনস্টল করেছেন বা কেউ টুকটাক কাজ করেন, আবার অনেকে কোরেল ড্রটা অতটা অভ্যস্ত হয়নি, ইনস্টল করবে বলে মনে করেছেন। তা সেই জিনিসগুলো আমি যদি কোরেল ড্রয়ের বেসিক জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিই, আপনারা কিন্তু ইনস্টল করে কোরেল ড্রতে টুকটাক কাজ করতে পারবেন। দেখুন, কাজ বলতে কি আমি কি সেরকম কাজ বোঝাচ্ছি যে একটা কোরেল ড্রতে প্রচুর জিনিস রয়েছে, আমি সেই জিনিসগুলো বোঝাচ্ছি না। একটা কোরেল ড্রতে ইনস্টল করে আমরা কি করতে পারবো? আমরা সাইবার ক্যাফেতে একটা কোরেল ড্র ইনস্টল করে, কোরেল ড্রর মধ্যে সবাই দেখবেন ছবি পাঠাচ্ছে, ধরুন ফটোশপে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে, কেউ 20টা ছবি পাঠালো বা 20টা পেজ পাঠালো, বিভিন্ন রকম ছবি তুলে হাতে 20টা পেজ পাঠালো। তা সেগুলোতে তো আমাদের প্রিন্ট আউট দিতে হবে, সেই প্রিন্ট আউটগুলো সেটিং করবার জন্য কিন্তু কোরেল ড্র খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আপনাদের দেখাবো। সেই প্রিন্ট আউটগুলোকে আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ থেকে আমরা নামিয়ে আমরা কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে কোরেল ড্রতে এক একটা পাতা অনুযায়ী 20টা পাতার মধ্যে সাজিয়ে দিয়ে আমরা একসঙ্গে সেটাকে প্রিন্ট আউট দিতে পারবো। তা সেগুলো হচ্ছে কোরেল ড্রতে কাজ করব। কোরেল ড্রতে আমি বলছি না বিশাল ডিজাইন করে আপনাদের দেখাবো বা ডিজাইন করব, সেগুলো কাদের কাজ? সেগুলো ডিজাইনারদের কাজ। আমাদের একটা সাইবার ক্যাফে চালানোর জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। তা সেরকম কোরেল ড্র জিনিসটা কি? কোরেল ড্র হচ্ছে একটা ভেক্টর গ্রাফিক্স ফরম্যাট। ভেক্টর গ্রাফিক্স হচ্ছে মানে আপনারা যতই বড় করবেন সেই জিনিসটা কিন্তু ফাটবে না, অর্থাৎ কোরেল ড্র একটা ভেক্টর গ্রাফিক্স ফরম্যাট। যেমন দেখুন, আমি আপনাদের একটুখানি দেখাচ্ছি কোরেল ড্রতে আমার যেটা ইনস্টল করা রয়েছে। কোরেল ড্র 21 আমি ইনস্টল করেছি, কোরেল ড্র 2021 64 বিট। তা এটা আমি দেখাচ্ছি। এটা অনেক সময় নেট কানেকশান পেলে না অনেক সময় হয়ে যায়, সেই জন্য কোরেল ড্রটা আপনারা যখন ইনস্টল করবেন বা তখন কিন্তু নেট কানেকশানটা বন্ধ করে ইনস্টল করবেন। দেখুন, এখান থেকে প্রথমে চলে আসলো ওয়ার্কস্পেস, এবার এটা হচ্ছে গেট স্টার্টেড। আমি এখান থেকে ফাইলে গিয়ে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, এখান থেকে পেজ সেট আপ করতে বললাম, আমরা ওকে করলাম। ওকে করার পর এই পেজটা নিলাম, A4 পেজ। এবার দেখুন কোরেল ড্রতে ধরুন একটা কিছু আমি টাইপ করলাম, কম্পিউটার টাইপ করলাম। এটাকে ভেক্টর গ্রাফিক্স কেন বলছি? ভেক্টর গ্রাফিক্স এই কারণেই বলছি, এটা আপনি যত বড় করুন কোনোদিন ফাটবে না।
মানে আপনি যত বড় করুন এটা কোনোদিন ফাটবে না, যতই বড় করুন দেখুন এটা ফাটবে না। এটাকে বলা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্সের অর্থ হচ্ছে এটা কোনোদিন ফাটবে না, এটা প্রিন্টিং মিডিয়াতে ইউজ হয়, বা যারা বড় বড় অফসেট মেশিনে কাজ করে তারা কিন্তু এই কোরেলড্রটা ইউজ করে। ফটোশপে কী হবে, ফটোশপে আমরা করলে কিন্তু ফেটে যাবে, কিন্তু কোরেলে কিন্তু কোনো লেটার ফাটবে না, যত ইচ্ছা বড় করতে পারেন। সেটাকে কোরেলড্র ফরম্যাটে যদি আপনারা সেভ করে পাঠান তাহলে সেটা কিন্তু ডেপথ নষ্ট হবে না, পুরো ফুল ডেপথ আপনারা পাবেন কোরেলড্রতে। সেই জন্য কোরেলড্রতে বিভিন্ন রকমের ডিজাইন করা যায়, সেগুলো টুকটাক জিনিস আপনাদের দেখিয়ে দেবো। যেমন আমি বলছিলাম আপনাদের কোরেলড্রতে এখান থেকে পেজ আপনারা তৈরি করতে পারবেন। এখান থেকে নিচের দিকে দেখুন প্লাস চিহ্নতে ক্লিক করে করে এগুলো সব পেজ। এই পেজগুলো বাড়িয়ে আমরা কিন্তু এখানে বিভিন্ন রকমের এক একটা পাতার মধ্যে এক একটা ডিজাইন রেখে আমরা একসঙ্গে এখান থেকে প্রিন্ট দিতে পারবো। অর্থাৎ প্রিন্ট দিলে আমাদের প্রত্যেকটা পাতা পরপর প্রিন্ট হবে। এক একটা সফটওয়্যারে এক এক রকমের ফেসিলিটি রয়েছে। তা যখন কোরেলড্র আপনাদের দেখাবো তখন কিন্তু আপনাদের দেখাবো যে কোরেলড্রতে কী ধরনের কাজ হয় এবং কোরেলড্রতে কীভাবে আমরা কাজ করব। তা আজকে কোরেলড্র সম্বন্ধে ডিটেলস কিছু বলবো না। তা এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। এই ভেক্টর গ্রাফিক্সে হলো জুম করলে কোয়ালিটি নষ্ট হবে না, লোগো, ফ্লেক্স, ব্যানারের ডিজাইনের জন্য পারফেক্ট। যে কোনো রকমের লোগো বানানো, ফ্লেক্স বানানো, ব্যানারের ডিজাইন করবার জন্য এই কোরেলড্র কিন্তু ইউজ হয়। তবে আমরা ফটোশপে সব কাজগুলো যেহেতু স্মার্টলি করতে পারি সেজন্য ফটোশপটা আমাদের কাছে খুব সহজ লাগে, আমরা ফটোশপেই সব জিনিসগুলো করে দেখাবো। আর কোরেলড্রতে বেসিক জিনিসগুলো আপনাদের দেখিয়ে দেবো যে মোটামুটি গ্রাফিক্সের কাজগুলো আমরা কোরেলড্রতে কী কী করতে পারবো, বা কাস্টমার যে সকল কাজগুলো দেবে সেগুলোর মাধ্যমে কোরেলড্রতে নিয়ে আমরা কীভাবে প্রিন্ট দেবো, কীভাবে প্রিন্ট সাজাবো, বা কীভাবে ছোটোখাটো একটা লোগো ডিজাইন করব, সেই সব জিনিসগুলো কিন্তু কোরেলড্রতে আপনারা দেখিয়ে দেবো। এবার কোরেলড্রতে কী করা যায়, বিজনেস লোগো তৈরি করা যায়, পোস্টার আর ব্যানার ডিজাইন করা যায়, ফ্লেক্স ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, ভিজিটিং কার্ড বানানো যায়, টি শার্ট ডিজাইন করা যায়, মার্কেটিং সাইনবোর্ড, ফ্লেক্স প্রিন্টিংয়ের সব কাজ করা যায়। এই সকল কাজগুলো কোরেলড্রতে ইউজ হয়। তা আমাদের কোরেলড্র সফটওয়্যারটাও কিন্তু প্রত্যেককে ইনস্টল করে রাখতে হবে, কারণ কোরেলড্রও কিন্তু আপনাদের খুব দরকারে লাগবে সাইবার ক্যাফের কাজ করার জন্য। আর কেন কোরেলড্র আমরা ব্যবহার করছি, হাই কোয়ালিটি ভেক্টর ডিজাইন প্রিন্ট পাচ্ছি, প্রিন্টিংয়ের জন্য বেস্ট, ইজি শেপ অ্যান্ড টেক্সট টুল, কালার কন্ট্রোল খুব ভালো। কোরেলড্রতে আপনাদের 100% কালার কম্বিনেশনটা পাবেন, অর্থাৎ কালারটা কিন্তু খুব অ্যাকিউরেসি পাবেন, অ্যাকিউরেট কালারটা পাবেন। কোরেলড্র ভার্সনটা কত? এইটা কিন্তু আমার 21 কোরেলড্র 21, এই ভার্সনটা হচ্ছে কোরেলড্র 21। এটা কিন্তু উইন্ডোজ 11 ছাড়া ইনস্টল করা যাবে না, ঠিক আছে? উইন্ডোজ 11-এ আপনাদের ইনস্টল করতে হবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ আমি দাদা উইন্ডোজ 10-এ কোনটা দাদা? উইন্ডোজ 10-এ উইন্ডোজ 10-এ হচ্ছে কোরেলড্র আপনারা 16 অবধি করতে পারবেন, 15 বা 16 উইন্ডোজ 10-এ হয়ে যাবে, কিন্তু 21টা কিন্তু উইন্ডোজ 11 ছাড়া নেবে না। আমি টেকনিশিয়ানকে বলেছিলাম, ও তো উনি বলছে কি যে কোরেলড্র নাকি এখন ইয়ে করা যাচ্ছে না, মানে ইয়ে ইনস্টল করা যাচ্ছে না, এইসব অনেকে পারবে না এটা করতে, কারণ এটা অনেক ঝামেলার কাজ আছে। এই কোরেলড্রটা ইনস্টল করা খুব টাফ রয়েছে, কারণ এটার মধ্যে ক্র্যাক ভার্সন রয়েছে, ওটাকে ইনস্টল করে নেটটাকে বন্ধ করে আমি অনেক কষ্টে ইনস্টল করেছি কোরেলড্রটা। যাই হোক, সেটা বলে দেবো আপনাদের। ফটো কোয়ালিটি বাড়াবো কিভাবে? কোনটা? কোনো ফটোর কোয়ালিটি কিভাবে বাড়াবো? ফটোর কোয়ালিটি বাড়াবে, ফটোটা যদি স্ক্যানিং করে যদি ভালো না আসে, মানে স্ক্যানিংটাকে তোমাদের হাই দিয়ে করতে হবে, মানে স্ক্যান করে বলছো তো? স্ক্যান করে, বা যদি কোনো ফটো যদি আমার কম কোনো রেগুলেশনের থাকে সেটাকে আমি কোনোভাবে হাই করতে পারবো? না, কম রেজলিউশন থাকলে যদি ফটোর কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে বাড়াতে পারবে, কিন্তু নালে একটা ফটো যদি মানে ছোট পিক্সেল, মেগাপিক্সেলের যদি ফটো হয় সেটাকে বড় করতে পারবে না, বড় করলে ফেটে যাবে, কোনোভাবেই বড় করতে পারবে না। কোনোভাবে ইমপ্রুভমেন্ট করা যাবে না, কোয়ালিটি কখনো ইমপ্রুভমেন্ট করা যায় না, কারণ ওগুলো তো একটা মেগাপিক্সেল নিয়ে তৈরি হয়। এবার যে ফটোর যে মেগাপিক্সেল, কত সাইজ, তার উপরে ফটোর নির্ভর করে। এবার ছোট ফটো যেগুলো, যেমন নেটের ফটো, ছোট ফটো, সেগুলোকে তুমি বড় করতে পারবে না, বড় করলেই ফেটে যাবে, আর যদি স্ক্যানটাকে বড় করে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে ফটোটাকে একটু বাড়াতে পারবে। স্ক্যানিংয়ের সময় 300 DPI বা 400 DPI-তে রেখে স্ক্যান করে নেবে, যদি কেউ স্ক্যান করে করতে দেয় তাহলে কিন্তু ওটা খুব ভালো হবে। এবার হচ্ছে ফোল্ডার তৈরি করা। আমরা প্রত্যেকেই জানি যে ডেস্কটপে তো আমাদের ফোল্ডার খুব দরকার। ফোল্ডার কেমন করে আমরা তৈরি করব সেটা তো প্রত্যেকেই জানি, আমরা তবু একবার একটু দেখিয়ে দিচ্ছি। যেমন রাইট ক্লিক করে আমরা নিউ করে একটা ফোল্ডার তৈরি করলাম, রাইট ক্লিক নিউ ফোল্ডার, অথবা শিফট কন্ট্রোল এন, কিবোর্ড থেকে আমরা মারলাম শিফট কন্ট্রোল এন করলেই দেখুন এখানে একটা ফোল্ডার হয়ে গেছে, এই যে ফোল্ডার। এবার এই ফোল্ডারটাকে আমরা নাম দেবো কিভাবে, রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আমরা এখান থেকে রিনেম করতে পারি কি, ধরুন আমি নাম দিলাম কম্পিউটার নাম দিলাম, তাহলে এই ফোল্ডারটা হয়ে গেল।
এটা আমার ফোল্ডার হলো। এবার যে কোনো কাজ বলুন, যে কোনো কিছু, ধরুন আমার এখানে অনেক জিনিস আছে, এখানে ফটো রয়েছে আমার, এই যে স্কুলের ফটো তুলেছি প্রচুর আইডেন্টিটি কার্ড করবার জন্য, সেই ফটোগুলো আজকে ডেলিভারি করলাম, মানে আইডেন্টিটি কার্ডের এই ফটোগুলো ধরুন আমি 4টে ছবি নিয়ে এই ফোল্ডারের মধ্যে রাখবো। তাহলে এই ফোল্ডারের মধ্যে আমি পেস্ট করে দিলাম, তাহলে সেই ছবিগুলো চলে আসলো এখানে। এইবার এই ফোল্ডারটাকে ধরুন আমি একটু হাইলাইট করতে চাইছি, অর্থাৎ এতগুলো জিনিসের মধ্যে ফোল্ডারটাকে কীভাবে হাইলাইট করব। তাহলে আমি রাইট ক্লিক করে আমি এখান থেকে শো মোড়ে গিয়ে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে দেখুন কাস্টমাইজ একটা অপশান রয়েছে, কাস্টমাইজ। এই কাস্টমাইজে গিয়ে চেঞ্জ আইকন, এই যে চেঞ্জ আইকন অপশানটা রয়েছে, এই চেঞ্জ আইকনের মধ্যে ক্লিক করে এখানে যে কোনো একটা কিন্তু আপনারা ফোল্ডারের কালার করতে পারেন। ধরুন এই কালারটা দিলেন, চোখে লাগবে, এখানে ওকে করে অ্যাপ্লাই করে ওকে করবেন। তাই দেখুন এই ফোল্ডারটা কিন্তু এই কালারের হয়ে গেল। অনেকে দেখবেন এই ফোল্ডার এরকম টাইপের বানিয়ে রাখে। এটা করলে কি হয়, আপনারা দূর থেকে হট করে চোখে পড়ে যাবে যে এই ফোল্ডারটা, অনেক ফোল্ডারের মধ্যে যখন থাকবে তখন এই ফোল্ডারটা কিন্তু চোখে পড়বে। তা এইভাবে কিন্তু আপনারা কিন্তু ফোল্ডারের কালার বা যে কোনো রকমের ডিজাইন কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন ফোল্ডার। এভাবে কিন্তু ফোল্ডারগুলো আপনারা তৈরি করতে পারেন। জাস্ট আমি দেখালাম, আমি ডিলিট করে দিচ্ছি। এইবার সেরকম ফোল্ডারের মধ্যে তো অনেক ফাইল হয়, সেই ফাইলগুলোও কিন্তু আমরা তৈরি করতে পারবো। যে কোনো রকমের ফাইল তৈরি করবার জন্য আমরা কিন্তু জাস্ট ফাইলে গিয়ে আমরা নিউ করলে কিন্তু নতুন একটা ফাইল তৈরি হয়ে যাবে, এবং তারপরে সেই ফাইলের একটা নাম দিলে কিন্তু আমাদের সেই ফাইলটা তৈরি হয়ে যাবে। আমি আর ফাইল তৈরি দেখাচ্ছি না, জাস্ট এটা রেখেছি। এটা জাস্ট আপনারা যারা জানেন না তাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিলাম, কারণ এগুলো প্রত্যেকেই জানে। হাইলাইটেডটা একটু বলবেন? হ্যাঁ, হাইলাইটটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর, প্রত্যেকের কাজে লাগবে এটা। কারণ এখানে রাইট ক্লিক করবে, প্রথমে ফোল্ডার তৈরি করে দেখাচ্ছে। প্রথমে ফোল্ডার করবার জন্য আমরা শিফট কন্ট্রোল এন মারলাম, শিফট কন্ট্রোল এন, অথবা রাইট ক্লিক করে আমি নিউ করে ফোল্ডার করলাম। ঠিক আছে, নিউ করে ফোল্ডার করলাম, যেটা ইচ্ছা, রাইট ক্লিক করে নিউ ফোল্ডার, তাহলে আমাদের ফোল্ডার হয়ে গেল। এবার এই ফোল্ডারটাকে আমরা কোনো একটা অন্য কালার দেবো বা অন্য কিছু একটা আইকন দেবো, যাতে ফোল্ডারটা আমাদের অনেক ফোল্ডারের মধ্যে আমরা চিনতে পারি। এগুলো কখন করতে হয়, যখন অনেক ফোল্ডার আপনার হয়ে গেছে তখন একটা ফোল্ডারকে বোঝানোর জন্য আপনারা এই ইউজ করতে পারেন। আমরা রাইট ক্লিক করে এটাকে শো মোর করলাম। শো মোর অপশানটা সব ভার্সানে থাকে না, এটা এখানে দেখাচ্ছে বলে আমি শো মোর করে করছি। উইন্ডোজ 10-এ একবারে ডাইরেক্ট এই জিনিসটাই দেখাবে, রাইট ক্লিক করলে এই জিনিসটা আসবে। এখান থেকে আমরা প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করলে নিচে দেখো একটা অ্যাডভান্স অপশান রয়েছে কাস্টমাইজের আন্ডারে, একদম লাস্টে চলে যাব কাস্টমাইজ। এই কাস্টমাইজে ক্লিক করে চেঞ্জ আইকন, এই চেঞ্জ ফোল্ডার আইকন চেঞ্জ, এই ফোল্ডার আইকন চেঞ্জে ক্লিক করলে এবার এখানে এত রকমের জিনিস আছে যেটা আপনার ভালো লাগবে। আপনি যে ফোল্ডার, ধরুন একটা বিষয়ের ওপরে আপনি ফোল্ডার করে রাখছেন, স্কুলের বিষয়ে বা কম্পিউটারের জিনিসপত্র রাখবেন, বা প্রিন্টারের জিনিস করবার জন্য এখানে প্রিন্টারের লোগো দিতে পারেন। তাহলে মনে করবে যে এই প্রিন্টারের এগুলো আমি এখানে প্রিন্ট করে রাখার জন্য আমি মনে করবো এখন প্রিন্টার হয়ে গেল এটা, তার মানে এইটা আমাদের দরকারি কি এখানে সব জিনিসগুলো আমরা প্রিন্ট করবো, এটা বোঝানোর জন্য আমরা প্রিন্টারের লোগোটা দিয়ে রাখলাম। তাই এরকম চেঞ্জ লোগোর মধ্যে কিন্তু অনেক ধরনের লোগো আছে, সেই লোগোগুলো আপনারা বসিয়ে আপনারা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে যে কোনো রকম ফোল্ডার চেঞ্জ করতে পারেন। এখানে নেটওয়ার্কের রয়েছে, এখানে রয়েছে, যে কোনো রকমের আপনারা ফোল্ডার ইউজ করতে পারেন। দেখুন আমি এই যে ফোল্ডার, এই যে এটা করেছি, এটা কিন্তু লোগো, এটা করেছি, এইটা করেছি, এইটা এখন করলাম, এরকম আলাদা আলাদা ফোল্ডার কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো বানিয়ে দিতে পারবেন। আমি ডিলিট করে দিলাম এটা। হ্যাঁ, এইবার জিনিসটা হচ্ছে ফাইল তৈরি করা। ফাইল তৈরি করা তো খুবই সহজ। ফাইল তৈরি করা ফোল্ডারের মতনই, জাস্ট রাইট ক্লিক করেই আমরা কোনো একটা নিউ করে ফাইল করতে পারি। যেমন রাইট ক্লিক করলাম, নিউ, এখান থেকে দেখুন ফাইল, টেক্সট ডকুমেন্ট বা ফাইল কিভাবে করব, যে ফাইলটা যে বিষয়ের উপরে ফাইল করব সেই ফাইলটাকে আপনাদের নাম দিয়ে করতে হবে। যেমন ধরুন আমি ফটোশপে একটা ফাইল করব, তাহলে ফাইলে গিয়ে প্রথমে নিউ করব। নিউ করলে আমাদের এখান থেকে একটা ফাইল তৈরি হয়ে গেল। এই ফাইলটার আমরা একটা নাম দিতে পারবো। ধরুন আমি নাম দিলাম কম্পিউটার, তাহলে কম্পিউটার নাম দিয়ে আমরা ওকে করব। ওকে করলে দেখুন এটা কিন্তু এই কম্পিউটার নামে ফাইলটা তৈরি হয়ে গেল। এইভাবে আপনাদের কিন্তু ফাইল তৈরি করতে হবে। তা এই কম্পিউটার নামের ফাইলটাকে আপনাকে সেভ করতে হবে। সেভ না করলে আপনাদের ফাইলটা তৈরি হবে কেমন করে? তাহলে সেভ করবেন হচ্ছে ফাইলে গিয়ে সেভ অ্যাজ যখন করবেন তখন দেখাবে আপনারা কোন জায়গায় সেভ করবেন, ডেস্কটপে সেভ করবেন নাকি আপনাদের কম্পিউটারের পিসিতে কোনো ড্রাইভে সেভ করবেন। যদি ডেস্কটপ থাকে, ম্যাক্সিমাম লোকে আমরা কি করি, আমরা প্রথমে ডেস্কটপের মধ্যে জিনিসটা সেভ করে নিই। তাহলে ডেস্কটপের মধ্যে আমরা এই কম্পিউটার লেখাটা সেভ করব। এবার সেভ করবার জন্য দেখাবে এখানে কোন ফরম্যাটে আপনি সেভ করবেন, ফরম্যাটটা কি। এখানে তো ফটোশপে বিভিন্ন রকম ফরম্যাট থাকে, জেপিজি থাকে, যারা ফটো পাঠায় তারা জেপিজি ফরম্যাটে সেভ করে, সেটা হচ্ছে এই জেপিজি। তারপরে দেখুন এখানে পিএসডি ফরম্যাট রয়েছে, পিএসডি মানে হচ্ছে ফটোশপ ফরম্যাট।
মানে এর মধ্যে যতগুলো লেয়ার রয়েছে সব লেয়ারগুলো এর মধ্যে থাকবে, সেগুলো আমি আপনাদের ডিটেলসে পরের ক্লাসে দেখিয়ে দেবো, যেগুলো যখন ফটোশপের ক্লাসে। তারপর এখান থেকে আমরা পিডিএফ তৈরি করতে পারবো। ধরুন কেউ মনে করছে যে আমি ফটোশপেরটা পিডিএফে করব, পিডিএফে কনভার্ট করবো, তাহলে দেখুন আমি এই ফাইলটাকে পিডিএফে করে দেবো। দেখুন পিডিএফ সেভ করলাম, আমি এখানে ওকে করলাম, ফটোশপ কম্পিউটার পিডিএফ, তাহলে এই ফাইলটা আমি পিডিএফে সেভ করলাম। এবার দেখুন এখানে কাস্টম দেখাচ্ছে সেভ পিডিএফ, সেভ পিডিএফ করলাম, ইয়েস করলাম, আমাদের ফাইলটা কিন্তু পিডিএফে সেভ হয়ে গেল। মানে এটা আপনি দেখলে বুঝতে পারবেন এই যে কম্পিউটারটা পিডিএফ হয়ে গেল। এবার এটা আপনার যেখানে ইচ্ছে পাঠাতে পারবেন, কোনো জায়গায় ফন্ট চেঞ্জ হবে না, কিচ্ছু হবে না, কোনো প্রিন্টে পাঠাবেন তখন কিন্তু পিডিএফ করে এভাবে আপনাদের পাঠাতে হবে। তো এরকমভাবে আপনারা যে কোনো রকমের ফাইল বা ফোল্ডার তৈরি করতে পারবেন। এবার ফাইল ফোল্ডার তো এগুলো নর্মাল ব্যাপার, এবার জাস্ট আমি যেটা দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়, তা সেখানে কিভাবে ফাইল এবং ফোল্ডার করতে হয় সেটাও এখানে লেখা রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। যে ফোল্ডারে গিয়ে শিফট কন্ট্রোল এন মারলে কিন্তু আপনাদের নতুন ফাইল তৈরি হবে শর্টকাট, আর ফোল্ডার কীভাবে তৈরি করা হবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। রাইট ক্লিক করে আপনারা ফোল্ডার করতে পারবেন, বা ডেস্কটপ থেকে আপনারা এইভাবে কিন্তু আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন। ভাই আর তোমার মাইকটা একটু মিউট করো এটা। হ্যাঁ, একটু মাইকটা মিউট করে দাও, কে মাইকটাকে অন রেখেছে? আচ্ছা এইবার, আচ্ছা মাইকটা কার অন অন আছে দয়া করে একটু বন্ধ করে দাও মাইকটা। এই গায়ন বলে একজন আছে, ওনার মাইক। হ্যাঁ হ্যাঁ, গায়েন রাজীব দাস, রাজীব দাস, সতীনাথ গায়েন, মাইকটা একটু বন্ধ করে দাও। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এইবার হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে একটি বিশ্বব্যাপী ডিজিটাল হাইওয়ে। মাইকটা বন্ধ করে দাও, কে মাইকটা করে রেখেছে? এবার হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট আমরা ইউজ করবো, যে ইন্টারনেট কি? সতীনাথ গায়েন, সতীনাথ তোমার অডিওটা একটু বন্ধ করে দাও, মানে রেখে চলে গেছে নাকি? সতীনাথ তোমার অডিওটা একটু বন্ধ করে দাও, মানে স্পিকারটা। আপনি ওখান থেকে করে দেন। না এখান থেকে ওভাবে করা যাবে না। হ্যাঁ এবার করে দিয়েছি, যাই হোক। হ্যাঁ সতীনাথ গায়নকে আমি মিউট করে দিয়েছি, ঠিক আছে, ওকে। আচ্ছা এইবার ইন্টারনেটের কিছু কিছু জিনিস থাকে যেগুলো খুব দরকারি। ইন্টারনেটের মূল উপাদান, অর্থাৎ ইন্টারনেট কেন আমরা ইউজ করি বা ইন্টারনেটে কী কী রয়েছে। ইন্টারনেটে বেসিক কিছু জিনিস আপনারা একটু জেনে রাখুন। ইন্টারনেট হচ্ছে কম্পিউটার, স্মার্টফোন, রাউটার, মডেম, এই সকল উপাদানগুলোর সাহায্যে কিন্তু আমরা ইন্টারনেটকে ইউজ করতে পারি। কম্পিউটার, স্মার্টফোন, রাউটার, মডেম ইন্টারনেট চালাতে প্রয়োজন হয়। এখন একজন জয়েন করলো নাকি? অ্যাডমিট। আচ্ছা এইবার কানেকশন টাইপ। কানেকশন টাইপ কী ধরনের কানেকশন? আমরা অনেকে শুনেছি ল্যান কানেকশন। ল্যান কানেকশন, ফাইবার কানেকশন দু রকম হয়। ল্যান কানেকশন হচ্ছে তারের মাধ্যমে, আর ফাইবার কানেকশন হচ্ছে আপনাদের একদম ডাইরেক্ট রাউট থেকে কিন্তু আপনাদের কানেকশন চলে আসবে ওয়্যারের মাধ্যমে। দুটোই কিন্তু এই ওয়্যারের মাধ্যমে, ল্যান এবং ফাইবার। মানে আমি যেটা নিয়েছি সেটা ফাইবার কানেকশন, সেটাও কিন্তু তারের মাধ্যমেই এসছে, আর ল্যান কানেকশনটাও কিন্তু তারের মাধ্যমে। আর ওয়্যারলেস হয় ওয়াইফাই, মোবাইল ডেটা, এই দুটো হচ্ছে ওয়্যারলেস। ওয়াইফাইটা ইউজ হয় ফোনের মাধ্যমে, আর মোবাইল ডেটার মাধ্যমে কিন্তু আমরা ওয়্যারলেসের মাধ্যমে ইউজ করতে পারি। আর এই প্রোটোকল এগুলো আমাদের না জানলেও চলবে, কারণ এগুলো আমরা অনেকে শুনেছি যে আইপি, টিসিপি, এগুলো সব এক সেকেন্ড। প্রোটোকল এগুলো কিন্তু আইসিটিপি, এগুলো কিন্তু সব এতে ইউজ হয়। ইন্টারনেট যারা সেটিং করে দিয়ে যায় তারা কিন্তু এইসব জিনিসগুলো ভালো বোঝে, এবং তারা কিন্তু সেগুলো অ্যাক্সেস করে দিয়ে ওয়েব আইপি সেট করে দিয়ে, টিসিপি সেট করে দিয়ে কিন্তু আমাদের ওই ইন্টারনেটটাকে চালু করে দিয়ে যায়। যাই হোক, সেই জিনিসগুলো আমি আর ডিটেলসে গেলাম না, এগুলোর মাধ্যমে হয়।
আর ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ব্যবহার, কোথায় কোথায় ইন্টারনেট ইউজ হয়, ইমেল করবার জন্য, চ্যাট করবার জন্য, ভিডিও কল করবার জন্য, হোয়াটসঅ্যাপ, জুম, জিমেল এগুলোতে ইউজ হয়। এছাড়া ইউটিউব, নেটফ্লিক্স, অনলাইন গেমস এইসব জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়াও অনলাইন শপিংয়ে, আমি জাস্ট এগুলো বোঝানোর জন্য বলছি যে ইন্টারনেট কোথায় কোথায় ইউজ হয়। অনলাইন শপিংয়ে অ্যামাজন, ফ্লিপকার্ট, অনলাইন ব্যাঙ্কিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এইসব সব জায়গাতে ইন্টারনেটগুলো ইউজ করি। এবার গুরুত্বপূর্ণ হচ্ছে গুগল ড্রাইভ। আমি বলেছিলাম গুগল ড্রাইভটা আপনাদের বুঝিয়ে দেবো। গুগল ড্রাইভটা কি? গুগল ড্রাইভ হলো একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস। এখানে আপনি ফাইল, ছবি, ভিডিও এডিটিং, ইন্টারনেট সব কিছু করতে পারবেন। আপনার ডেটা কিন্তু সুরক্ষিত থাকবে এবং যে কোনো ডিভাইস থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই গুগল ড্রাইভটা কোথায় থাকে? গুগল ড্রাইভটা কোথায় থাকে একবার দেখিয়ে দিই। দেখো, আমি আমার এই যে এটাই অন করলাম। এবার এখান থেকে আমি রাইট ক্লিকে দেখো, এইখান থেকে দেখো আমার এখানে যে অ্যাক্সেস করবার জন্য আমি জাস্ট গুগল ড্রাইভটা কীভাবে ইউজ করব। গুগল ড্রাইভটা ইউজ করবার জন্য আমি এখান থেকে আমি জাস্ট এখান থেকেই করব। তেলের মধ্যে থাকে ওটা। হ্যাঁ, নতুন ট্যাব নেন। হ্যাঁ, কারণ এটা থেকে বাই চান্স কেটে গেলে সেই জন্যই এখান থেকে বারবার কেটে যেন ভয় করি না। ওই যে থ্রি লাইনে এই যে এখান থেকে আমরা যে গুগল অ্যাপস রয়েছে, অ্যাপসের মধ্যে থেকে আমরা গুগল ড্রাইভ পেয়ে যাচ্ছি। এই গুগল ড্রাইভে ক্লিক করলে এই দেখো আমার এই এর মধ্যে আমার এই যে ইমেল রয়েছে, এই ইমেলের মধ্যে কি কি রয়েছে, বা আমার এই ইমেল রয়েছে roysontu2021@gmail.com। এর আন্ডারে আমাদের জিমেল, মানে এক একটা জিমেল যে আইডি আমরা করি তার কিন্তু সাইজ হচ্ছে 15 জিবি। অর্থাৎ যেই যা করো, এটা হচ্ছে ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনে আমরা 15 জিবি ইউজ করতে পারি। আর যদি আমরা পেইড ভার্সন নেই তাহলে কিন্তু আমরা 100 জিবি পাবো। পেইড ভার্সনে অনেক সময় দেখবে তোমাদের ইমেলের মধ্যে বারবার মেসেজ আসে, আপনার যখন মেলটা ভরে যায় তখন সেটাকে পারচেস করার জন্য বলে, সেটা কিন্তু টাকা দিয়ে পারচেস করতে হয়। সেটাই কিন্তু 100 জিবি পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন বা আরও বেশি ইউজ করতে পারবেন। টাকা অনুযায়ী আপনি কত টাকা দিয়ে পারচেস করছেন তার উপর নির্ভর করে। তাই এইবার এই গুগল ড্রাইভের মধ্যে মাই ড্রাইভ অপশান থাকে। এই মাই ড্রাইভের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আপনার গুগল ড্রাইভের মধ্যে কী কী ফাইল রয়েছে, কী কী ফোল্ডার রয়েছে। এই যে গুগল ড্রাইভের মধ্যে যত ফাইলগুলো, এগুলো সব আমি আপলোড করেছিলাম বা কাউকে পাঠিয়েছিলাম, কাউকে শেয়ার করেছিলাম, সেগুলো কিন্তু গুগল ড্রাইভের মধ্যে সারা জীবন কিন্তু আমার থাকবে, কোনো দিন যাবে না। এবং কাউকে ধরুন একটা ফাইল আমি শেয়ার করলাম, সেই ফাইলটা সারা জীবন আমি এমন জায়গায় রাখলাম যাতে সবাই ওটাকে নিতে পারে, ডাউনলোড করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে গুগল ড্রাইভের মধ্যে রাখতে হবে। কেমন করে রাখবেন? এখানে একটা নিউ অপশান রয়েছে গুগল ড্রাইভের মধ্যে। এই নিউ এর মধ্যে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাদের ফাইল আপলোড করার অপশান রয়েছে। ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, এখান থেকে কিন্তু গুগল ড্রাইভের মধ্যে আপনারা ফাইল, ফোল্ডার সব কিন্তু আপলোড করতে পারবেন। এগুলো আপনারা খুব সহজ পদ্ধতি, কোনো এমন কিছু ব্যাপার না। আর এবার আমরা দেখতে চাই যে এই গুগল ড্রাইভের মধ্যে আমাদের কি স্টোরেজ রয়েছে বা স্টোরেজটা কোথায় থাকে। দেখুন, স্টোরেজের মধ্যে যখনই ক্লিক করলাম এখান থেকে আমাদের চলে আসলো 4.37 জিবি ইউজড হয়েছে আউট অফ 15 জিবি। অর্থাৎ 15 জিবির মধ্যে 4.37 জিবি ইউজ হয়েছে। আমি এই মেলটা নতুন করেছি। আমার যে পুরনো মেলটা ছিল সেটার মধ্যে কিন্তু গুগল ড্রাইভ পুরো ভরে আছে। সেই জন্য আমি এই মেলটা আরেকটা নতুন করেছি। আপনারা একটা ফোন নাম্বারের আন্ডারে কিন্তু অনেকগুলো মেল আইডি তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা গুগল ড্রাইভ আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ 15 জিবি করে আপনারা ফ্রিতে পাবেন। তার মধ্যে জিমেল বলুন, স্পেস বলুন, ফটো বলুন, সব কিন্তু আলাদা আলাদা পার্ট করা থাকে। এবার দেখুন, ক্লিন আপ স্পেস একটা অপশান রয়েছে, ক্লিন আপ স্পেস। এই ক্লিন আপ স্পেসে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনাদের যদি গুগল ড্রাইভ ভরে যায়, আপনারা কিন্তু এখান থেকে স্টোরেজ করে এখান থেকে ডিলিট করতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ এগুলো, কারণ এগুলো মোবাইলেও থাকে প্লাস ফোনেও থাকে। দেখুন, এখান থেকে আমাদের দেখাচ্ছে ক্লিন আপ, কেমন করে আমরা ক্লিন করব। এখানে দেখাচ্ছে লার্জ ফাইল আমাদের 1 জিবি রয়েছে, স্প্যাম ইমেল রয়েছে 53 এমবি 53 কেবি, আর 1 জিবি রয়েছে ইমেল। তাই ইমেলের মধ্যে যদি আপনারা ইমেলটাকে ডিলিট করতে চান, সেক্ষেত্রে তো আপনারা জিমেলের মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে যত ইমেল আছে সব আপনারা ডিলিট করতে পারেন। যেগুলো ভারী ফাইল রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে দেখে ডিলিট করতে পারেন। এখানে সাইজগুলো রয়েছে। তাহলে কী হবে, আপনার জিমেলটা কিছুটা ফাঁকা হবে বা আপনার গুগল ড্রাইভটা কিছুটা জায়গা কিন্তু বাড়বে। যদি গুগল ড্রাইভে আপনি অনেক জিনিস রাখতে চান, স্টোর রাখতে চান, ধরুন ফটো তুলছেন অনেক কিছু বা ইমেল আসছে, আপনি সেগুলো স্টোর করে রাখতে চান, তাহলে কিন্তু এখান থেকে আপনাকে আননেসেসারি জিনিসগুলো কিন্তু ডিলিট করতে হবে। গুগল ড্রাইভের মধ্যে এখানে জিমেল রয়েছে, এটা রয়েছে গুগল ফটো। এই গুগল ফটোর মধ্যেও কিন্তু আপনাদের অনেক জিনিস থাকবে। অর্থাৎ গুগল ফটোর মধ্যে আপনাদের যত আপনি ফটো রাখবেন সেই ফটোগুলো এর মধ্যে থাকবে। এটার মধ্যে আমি কিছু ফটো রাখিনি।
এই গুগল ড্রাইভের মধ্যে আপনাদের অনেক জিনিস থাকবে, সিডিআর ফাইল। আমি যেহেতু একটা অফিসিয়াল কাজ ইউজ করি বা যেহেতু দোকানের কাজকর্ম রাখার জন্য, সেই জন্য এইখানের মধ্যে সব ফাইল ফোল্ডার এইসব জিনিসগুলো থাকে। তাই এখান থেকে আপনারা গুগল ড্রাইভগুলো কিন্তু তৈরি করে অ্যাক্সেস করতে পারেন। অর্থাৎ একটা গুগল ড্রাইভ কিন্তু একটা মেল আইডি করলেই কিন্তু একটা গুগল ড্রাইভ অটোমেটিক জেনারেট হয়ে যায়। তাই এইভাবে আপনারা গুগল ড্রাইভটাকে ইউজ করতে পারেন। তাই এবার গুগল ড্রাইভের মধ্যে প্রত্যেকেই গুগল ড্রাইভের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন। বা এখানে দেখুন 15 টাকা পার মান্থের একটা অফার এসছে, গেট ডিসকাউন্ট 15 টাকা পার মান্থ। যদি আপনি 15 টাকা দিয়ে রিচার্জ এটাকে অ্যাক্টিভ করে দেন, তাহলে কিন্তু আপনার গুগল ড্রাইভটা কিন্তু 30 জিবি বেড়ে যাবে, গেট 30 জিবি ফর 15 পার মান্থ। প্রথমে 1 মাস 2 মাসের জন্য ফ্রি দেয়, তারপরে কিন্তু টাকা কেটে নেবে। অর্থাৎ সেই জন্য আমরা পেইড ভার্সন ইউজ করছি না। পরবর্তীকালে যদি লাগে তাহলে আমরা পেইড ভার্সন ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মোটামুটি 15 জিবির মধ্যে যেগুলো দেয় সেগুলো হয়ে যায়। তবে মেলেই কিন্তু বেশি গুগল আমাদের জায়গা খেয়ে যায়। মেলগুলোতে যে আসে এই মেলগুলোতেই কিন্তু বেশি জায়গা খায়। সেই জন্য মেলগুলো আপনারা মাঝে মাঝে ডিলিট করবেন। ডিলিট করলে কিন্তু আপনাদের অনেকটাই গুগল ড্রাইভ কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো এইখান থেকে সব জিনিসগুলো গুগল ড্রাইভ করবার জন্য এখান থেকে সব জিনিসগুলো কিন্তু করতে হয়। এটা আপনাদের দেখিয়ে দিলাম। এইবার গুগল ড্রাইভের মূল ফিচার্স এই যে দেখাচ্ছিলাম, 15 জিবি আপনাদের ফ্রি থাকে। এখান থেকে আপনারা গুগল ড্রাইভগুলো অ্যাক্সেস করে দেখে নিতে পারবেন। এখান থেকে ফটো, আপনি ভিডিও, পিডিএফ, এক্সেল সব আপনি আপলোড করতে পারবেন। আপলোডটাও আপনাদের বলে দিলাম, এখান থেকে জাস্ট আপলোড এই করলেই কিন্তু আপনাদের আপলোড হয়ে যাবে, অর্থাৎ গুগল ড্রাইভের মধ্যে আপলোড হয়ে যাবে। তারপর আপনি যে কোনো কিছু কিন্তু শেয়ার করতে পারবেন গুগল ড্রাইভের মাধ্যমে, অন্য কাউকে পাঠাতে পারবেন, বা এটা আপনার কাছে স্টোর থাকবে সারা জীবন। এইবার দেখুন ইমেল কেমন করে তৈরি করতে হয় সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। মেল আইডি তৈরি করবার জন্য কিন্তু ইজি প্রসেস রয়েছে, অর্থাৎ জিমেলের থেকেই কিন্তু আপনাদের মেল আইডি করতে হয়। সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন, আলাদা করে আর দেখাচ্ছি না। যেমন ধরুন আমি এটা দেখাচ্ছি। আমি একটা নিলাম, এই যে এখানে রাইট ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট অপশন রয়েছে, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আপনাদের কিন্তু নতুন জিমেল করতে পারবেন। মানে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার কি মেল আইডি রয়েছে। যেমন এই মেলটা আমার কাজ করছে। এইবার এখান থেকে আপনি অন্য একটা মেল আইডি অ্যাড করতে চাইছেন বা অন্য একটা সিঙ্ক করতে চাইছেন, তাহলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। অ্যাড অ্যাকাউন্ট করলে এবার আপনাদের এখান থেকে সাইন ইন করবার জন্য বলবে, তখন আপনি কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট যখনই করবেন তখন ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক ইন মাই বিজনেস, ফর ওয়ার্ক ইন মাই বিজনেস করতে পারেন বা ফর মাই পার্সোনাল ইউজ করতে পারেন। তাহলে পার্সোনাল ইউজ বললেই কিন্তু এখান থেকে আপনার নাম, এখান থেকে লাস্ট নেম, এবার এখান থেকে আপনাদের নেক্সট করে গেলেই কিন্তু ফোন নাম্বার যাবে, তারপরে কিন্তু আপনাদের একটা মেল আইডি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আপনারা একটা মেল আইডি দেখাবে, আপনার এই জিনিসগুলো রয়েছে, এই দিয়ে আপনি মেল আইডি তৈরি করতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার এই জিনিস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু চলতে থাকবে, কন্টিনিউ চলতে থাকবে। ধরুন আপনার নাম শিবশঙ্কর দাস, তা আপনি শিবশঙ্কর দাস দিলেন, আসলো না। তারপরে আপনি শিবশঙ্কর দাস 25 দিলেন, তখনও দেখলেন আসলো না। তাহলে শিবশঙ্কর দাস 35 দিলেন, তারপর দেখলেন এটাকে দেখাচ্ছে, এটা দিয়ে আপনি মেল আইডি বানাতে পারবেন। কারণ এই যে সারা বিশ্বে প্রচুর কোটি কোটি মানুষ বিভিন্ন নাম দিয়ে মেল আইডিগুলো বানিয়ে রেখেছে, তো সেই জন্য আপনার যেটা দরকার সেটা দিয়ে কিন্তু আপনাকে একটা মেল আইডি তৈরি করতে হবে। তাই এইভাবে আপনার মেল আইডিগুলো তৈরি করবেন যদি কম্পিউটার থেকে করতে চান। আর মোবাইল থেকে তো মেল আইডি প্রত্যেকেই পারে কম বেশি তৈরি করতে। কম্পিউটার থেকে করবার জন্য আপনাদের এখানে রাইট ক্লিক করে এখান থেকে কিন্তু মেল আইডিগুলো তৈরি করতে হবে। অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে কি, মানে বিজনেসের ক্ষেত্রে কি সব ওই ডেট অফ বিজনেসের ক্ষেত্রে বার্থ? একই সেম বিজনেসের ক্ষেত্রে একই। যে আপনি বিজনেস অপারেটরের জন্য ওটা রাখলেন, সেটা ওদের কাছে গুগলের কাছে ইনফরমেশন থাকে যে আপনি বিজনেস পারপাসে এই মেল আইডিটা ইউজ করেছেন। যদি বিজনেস পারপাসে ইউজ করেন সেক্ষেত্রে হয়তো ফেসিলিটি একটু বেশিও হতে পারে, বা সেটা কোনো কারণে হয়তো আপনার কোনো সমস্যা হবে না, বেশি ফিচার্স পেতে পারেন, সেরকম কিছু হতে পারে বিজনেস দিয়ে। এখানে কি ডিওবিটা কি কম্পালসারি দিতে হবে? ডিওবিটা আপনি দিতে হয় কম্পালসারি। এবার ডিওবিটা দিয়ে দাদা করাই ভালো। আমাদের যদি দোকান থাকে তাহলে দোকানের নামে কি খুলবো? দোকানের নামে খুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ফার্স্ট আপনি নামের জায়গায় যা ইচ্ছা দিলেন, ঠিক আছে। এবার ওখানে মেল আইডি করবার জন্য আপনাকে বলে আপনি কি দিয়ে মেলটা করবেন, তখন আপনি ওখানে অন্য একটা নাম দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনি দোকানের দিয়েও করতে পারেন বা আপনার নিজস্ব পার্সোনাল নামেও করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। সেই জন্য ফার্স্ট নেম লাস্ট নেম, দেখুন এখানে প্রসেসটা বলছে ফার্স্ট নেম বসাতে হবে, লাস্ট নেম বসাতে হবে, তারপরে ইউজার নেম দিতে হবে। এই যে ইউজার নেমটা দেবেন, সেই ইউজার নেমটা কিন্তু আপনার ব্যবসার দিতে পারেন
বা আপনার নামে দিতে পারেন, বা আপনার কোনো মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। তার ব্যবসার নামে দেওয়াই ভালো, বিজনেসের নাম দিলেন, তার সঙ্গে 1 2 3 4 বা 3 2 1 বা সাল দিতে পারেন, বা আপনার ডেট অফ বার্থ দিতে পারেন, বা যেটা আপনার লাকি সংখ্যা সেই লাকি সংখ্যা যোগ করে @gmail দিয়ে দেবেন, দেখবেন অটোমেটিক নিয়ে নেবে। যে কোনোভাবেই ইউজ করতে পারেন। আর তারপরে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। পাসওয়ার্ডের মধ্যে সবসময় এমনভাবে তৈরি করবেন যাতে সেই নামের ধরুন 4টে ডিজিট বা 4টে ডিজিট বা 5টা ডিজিট আপনি দিলেন, তারপরে আপনি একটা দিলেন, দেওয়ার পর আপনি কোনো একটা সংখ্যা দিলেন, তাহলে কী হবে, সেটা পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রেংথ হবে, অর্থাৎ যাতে কেউ পাসওয়ার্ডটাকে আপনার না বুঝতে পারে, বা কেউ যাতে সেটাকে করতে না পারে। পাসওয়ার্ডটা সেভাবেই হলে কিন্তু স্ট্রং, ওরা ওখান থেকে দেখিয়ে দেবে যে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে। যেমন শুধুমাত্র সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দেবেন না, শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেবেন না। পাসওয়ার্ড এমনভাবে তৈরি করবেন যাতে তার মধ্যে 3টে জিনিসই থাকে, মোবাইল নাম্বারও থাকবে, নাম থাকবে, প্লাস একটা স্পেশাল ক্যারেক্টারও থাকবে, সেরকমভাবে পাসওয়ার্ডটা তৈরি করবেন, তাহলে ভালো হবে। আর রিকভারি মেল অবশ্যই একটা দেবেন। রিকভারি যখন আপনারা গুগলে তৈরি করবেন তখন একটা রিকভারি মেল আইডি দেওয়ার জন্য বলে। তাহলে সেক্ষেত্রে কী হয়, ধরুন আপনার মেলটা আপনি আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন, বা আপনি কিছুতেই মেলটাকে করতে পারছেন না, হারিয়ে গেছে মেল আইডি সব কিছু হারিয়ে ফেলেছেন, তখন যদি রিকভারি মেলটা আপনার থাকে, সেই রিকভারি মেলের মধ্যে কিন্তু ওটিপি আসবে, তাহলে সেই রিকভারি মেলটা দিয়ে আপনি কিন্তু সেটাকে আবার করতে পারবেন। সেই জন্য অপশনাল রিকভারি মেল আইডি দেওয়া থাকে। ফিউচার পাসওয়ার্ডটাকে রিকভার করবার জন্য রিকভারি মেল আইডি দরকার লাগে। আর ডেট অফ বার্থ আর জেন্ডার দিন এটা লিখেছে, সেটা অবশ্যই দিতে হবে মেল আইডি তৈরি করবার সময়। আর জিমেল ইনবক্স ওপেন হবে, রেডি টু সেন্ড, রিসিভ মেল হবে। এইবার হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, হাউ টু রান ফাস্টার ট্রিক কম্পিউটার স্টার্ট আপ, মানে কেমন করে আমরা কম্পিউটারটাকে একটু স্পিডি করব। কেমন করে স্পিডি করবো, আমাদের তো প্রত্যেকেরই কম্পিউটার রয়েছে, কারোর কম্পিউটার হালকা হয়ে গেছে, কারোর কম্পিউটার চলতে চলতে দেখবেন খুব স্লো হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে গিয়ে অনেক সময় কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সাথে কিন্তু টাস্ক ম্যানেজার বিভিন্ন প্রোগ্রাম চালু হয়ে যায়, তা সেটা আমরা দেখতে পাই না, কিন্তু ভেতরে থাকে। সেই প্রোগ্রামগুলোকে আপনি বন্ধ করতে পারেন। সেই অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোকে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটার বুটিংয়ের সময় খুব তাড়াতাড়ি ফাস্ট বুটিং হয়ে কম্পিউটারটা অন হয়ে যাবে। আর যাদের কম্পিউটার অনেক সময় ধরে অন হয়, তাদের দেখবেন অনেক প্রোগ্রামগুলো অন হয়ে আছে, সেই প্রোগ্রামগুলোকে আপনি কিন্তু বন্ধ করতে পারেন। কেমন করে বন্ধ করবেন, টাস্ক ম্যানেজারে গিয়ে কন্ট্রোল শিফট এসকেপ। তাহলে টাস্ক ম্যানেজারটা কীভাবে আসছে, শিফট কন্ট্রোল এসকেপ। তাহলে আমি শিফট কন্ট্রোল এসকেপ আমি একবার মারলাম, দেখি কি আসছে। দেখুন শিফট কন্ট্রোল এসকেপ মারার সঙ্গে সঙ্গে আমার এখান থেকে দেখাচ্ছে আমার প্রোগ্রামের মধ্যে এই এতগুলো জিনিস কিন্তু চলছে, কন্টিনিউ চলছে। দেখুন এই জিনিসগুলো, এইগুলো তো কোনো সময় আপনি বন্ধ করতে পারবেন না, কারণ এগুলো সব প্রোগ্রামিং ফাইল। আপনি বন্ধ করতে পারবেন কোনটা, আপনি বন্ধ করতে পারবেন এখানে 7খানা অ্যাপ রয়েছে। প্রসেসের মধ্যে আপনি ক্লিক করলেন, পারফরমেন্সের মধ্যে ক্লিক করলে এখান থেকে সিপিইউ দেখাচ্ছে, কোন সিপিইউর কতটা ইউজ হচ্ছে। মানে আমি সেদিন প্রথম ক্লাসে বলেছিলাম না, র্যাম ইউজ হচ্ছে কোনটাতে, কতগুলো একটা র্যামের মাধ্যমে কোন প্রোগ্রামগুলো চালাতে পারছি, বাড়াতে পারছি, বা মাল্টি কোরের মাধ্যমে কতগুলো প্রোগ্রাম একসঙ্গে চালাতে পারছি, সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। অর্থাৎ কতটা আমার সিপিইউ ইউজেজ হলো এই প্রোগ্রামগুলোতে, বা কতটা ইউজ হচ্ছে না, সেইগুলো এখান থেকে সব দেখা যায়। কত স্পিডিংয়ে কি হচ্ছে, কতটা মেমোরি নিচ্ছে, ক্যাচ মেমোরি কতটা খাচ্ছে, এই জিনিসগুলো এখান থেকে দেখা যায় পারফরমেন্সে গিয়ে। অ্যাপ হিস্ট্রির মধ্যে এই জিনিসগুলো থাকে। আর এই দেখুন এখানে একটা অপশান আছে স্টার্ট আপ অ্যাপস। এই যে স্টার্ট আপ অ্যাপসটা রয়েছে, স্টার্ট আপ অ্যাপসের মধ্যে ক্লিক করে আপনি এইখান থেকে কোনো জিনিস যদি মনে হয় যে আমার এই জিনিসটা দরকার নেই, সেই জিনিসটাকে কিন্তু আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারেন। যেমন আমি টরেন্ট সাইটটা ডাউনলোড করেছিলাম, এই টরেন্ট সাইটটাকে আমি নান করে দিয়েছি, ঠিক আছে, আমি ডিসেবল করে দিচ্ছি। কেন ডিসেবল করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল করা রয়েছে টরেন্ট সাইটটা, কিন্তু আমার ইনস্টল করা রয়েছে কিন্তু টরেন্ট সাইটটা ইনস্টল করলেই দেখবেন অটোমেটিক যখনই কম্পিউটার অন করবেন তখন টরেন্ট সাইটটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যায়। আর ওপেন হলে ওইটা অনেক সময় লাগে, এবং কম্পিউটারের হাফ জিবি মানে হাফ জায়গা কিন্তু আপনার খেয়ে নেবে টরেন্ট সাইটটা। কিছু কাজ আছে যেগুলো প্রচুর মেমোরি খায়, সেই মেমোরিগুলোকে আপনারা এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। রাইট ক্লিক করে এটাকে এনেবল করা যায়, রাইট ক্লিক করে ডিসেবল করা যায়। তার মানে কি, যখন প্রোগ্রামগুলো অন হবে তখন কিন্তু আপনার সেই প্রোগ্রামের সঙ্গে এই প্রোগ্রামগুলো কিন্তু, মানে যখন কম্পিউটারটা অন হবে তখন এই প্রোগ্রামগুলো কিন্তু চলবে না, এই প্রোগ্রামগুলো একদম বন্ধ হয়ে থাকবে। সেই জন্য কিন্তু আপনার কম্পিউটারটা অনেক ফাস্ট হবে। তাই এই মুহূর্তে দেখুন এই জিনিসগুলো কিন্তু আমার এখানে যেগুলো নান করা রয়েছে সেগুলো ডিসেবল করা রয়েছে, এগুলো আমাদের দরকারে লাগছে না। আর যেগুলো এনেবল রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক প্রোগ্রাম অন হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো চালু হয়ে যাবে। এবার আপনার যদি মনে হয় কিছু আননেসেসারি জিনিস আপনার এর মধ্যে অ্যাড হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আপনারা স্টার্ট আপ অ্যাপসের থেকে আপনারা এখান থেকে কিন্তু বন্ধ করতে পারেন স্টার্ট আপটাকে।
স্টার্ট আপে এখান থেকে বন্ধ করে দেবেন, ডিসেবল করে দেবেন রাইট ক্লিক করে, তাহলে দেখবেন সেগুলো কিন্তু আর চলবে না এবং কম্পিউটার কিন্তু একটু ফাস্ট হবে। তো এই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিলাম, এই জিনিসগুলো অবশ্যই আপনারা করবেন যখন যেটা সময় পাবেন। আর এখানে দেখুন প্রসেসের মধ্যে এখানে এত যে সফটওয়্যার রয়েছে, সব সফটওয়্যারগুলো দেখাচ্ছে কোনটা কতটা মেমোরি খাচ্ছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন সফটওয়্যার কতটা মেমোরি খাচ্ছে, কতটা সিপিইউ খাচ্ছে, কতটা সিপিইউ এর পারফরমেন্স নিচ্ছে, সেগুলো কিন্তু এখান থেকে দেখায়। দেখুন ওবিএস স্টুডিও, যেটা দিয়ে আমি রেকর্ডিংটা করছি, এটা কিন্তু ওবিএস স্টুডিও। দেখুন এটা আমার 180 MB কত পার্সেন্ট, 73% মেমোরি নিয়েছে, কত হাই, মানে এই ওবিএস স্টুডিওটা যেটা দিয়ে আমি রেকর্ডিংটা আপনি ক্লাসটা করাচ্ছি, এটা ওবিএস স্টুডিওতে হচ্ছে। এটা 75% মেমোরি নিয়েছে, ঠিক আছে? কত মেমোরি, টোটাল মেমোরি 73%, এর মধ্যে ওবিএস স্টুডিও কত পার্সেন্ট মেমোরি নিয়েছে, 0.7 MBps এর মধ্যে মেমোরি খাচ্ছে, 10% সিপিইউ ইউজেস নিচ্ছে, মানে এই যে এটা বেশি নিচ্ছে। প্লাস গুগল ক্রোম দেখুন 16.3%, 18, 24 এক এক সময় এক এক রকম নিচ্ছে। এখান থেকে এগুলো জাস্ট দেখার জন্য, এগুলো আপনাদের কিছু করতে হবে না, জাস্ট বোঝার সুবিধার জন্য। এরপর মানে এখান থেকে আপনার যদি কম্পিউটার স্লো হয়ে যায়, আপনি কিন্তু আননেসেসারি স্টার্ট আপ প্রোগ্রামগুলোকে বন্ধ করতে পারেন, সেটা আমি দেখানোর জন্যই করলাম। তারপরে টাস্ক ম্যানেজার। আচ্ছা স্যার, হ্যালো, বলছি ওই যে কোনো একটা প্রোগ্রাম, যদি 3-4টে প্রোগ্রাম রান চলছে, সেখানে আমি একটা প্রোগ্রামকে ফাস্ট করার জন্য বাকি 3টাকে কি আমি স্টপ করে দিয়ে ওটা করতে পারি? মানে ওটা হচ্ছে স্টার্ট আপ প্রোগ্রাম, মানে স্টার্ট আপের সময়, মানে যদি আপনার স্টার্ট আপের সঙ্গে সঙ্গে ওটা অন হচ্ছে কিনা সেটা দেখার জন্য, ওটা ওই প্রোগ্রামটা, স্টার্ট আপ প্রোগ্রামটা আপনি ডিসেবল করে দিয়ে দেখবেন যে আপনার কম্পিউটারটা ফাস্ট হচ্ছে কিনা। যদি একটু ফাস্ট হয় তাহলে আপনি ডিসেবল করে রাখবেন, কিন্তু প্রোগ্রাম আপনি চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রোগ্রাম চালাতে পরে ওটা এনেবল করে এটা চালাতে পারবো? হ্যাঁ, এনেবল করে আপনি চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক না, এনেবল ওটা আপনি প্রোগ্রাম যখন ওপেন করবেন এমনিই ওপেন হয়ে যাবে, ওটা ডিসেবল থাকলেও আপনি প্রোগ্রামকে ওপেন করতে পারবেন, কোনো অসুবিধা কিছু হবে না। মানে ওটা স্টার্ট আপের সঙ্গে সঙ্গে ওটা চালু হচ্ছে কিনা সেটা ওখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন তো? স্টার্ট আপের সঙ্গে সঙ্গে ওটা চলছে কিনা অটোমেটিক। এবার এইটা হয়ে গেল, টাস্ক ম্যানেজারে গিয়ে আপনি দেখে নিতে পারবেন। এবার যেসব প্রোগ্রাম অপ্রয়োজনীয়, যেমন স্কাইপ, জুম, ইউটরেন্ট, অ্যাডোব আপডেটার ইত্যাদি প্রোগ্রাম সিলেক্ট করে নিচে ডিসেবল বাটনে ক্লিক করেন। আপনাদের যেটা বললাম সেই সব জিনিসগুলোকে, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে আপনারা ডিসেবল করে দেবেন, মানে এগুলোকে আপনারা রাখবেন না। জুম, ইউটরেন্ট এগুলোকে ডিসেবল করে রাখবেন, মানে এগুলোকে যাতে স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে যেন এগুলো মেমোরি না খায়, সেজন্য কম্পিউটারটা আপনার ফাস্ট হবে। আরেকটা কি, এইচডিডি থাকলে এসএসডি ব্যবহার করুন, এটা সব থেকে ভালো। যদি আপনার হার্ড ডিস্ক ড্রাইভ থাকে তাহলে আপনি হার্ড ডিস্ক ড্রাইভের জায়গায় আপনি এসএসডি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে। এবং সেজন্য আমি বলবো এসএসডি আপনি লাগিয়ে নিতে পারেন। একটা এসএসডি লাগালে কিন্তু আপনার কম্পিউটার 3 থেকে 5 গুণ দ্রুত হয়ে যায়, মানে এটা হচ্ছে ফাইনাল সলিউশন। তাছাড়া আরেকটা সলিউশন কি, র্যাম বাড়ালে আপনার কম্পিউটার খুব ফাস্ট হবে। কমপক্ষে 8 GB র্যাম ব্যবহার করুন। সাইবার ক্যাফে বা অনলাইন কাজের জন্য 8 থেকে 16 GB ভালো। 8 থেকে 16 GBটা কেন বলছে, 16 GB হলে কি হবে, আপনার বড় বড় গ্রাফিক্স ফাইল আপনি এর মধ্যে খুব সহজেই খুলতে পারবেন। যেমন ধরুন কেউ ব্যানার বানাতে দিল 20 ফুটের ব্যানার, কেউ 40-30 ফুটের ব্যানার বানাতে দিল। ধরুন একটা ঈদের ব্যানার, অনেক বড় বড় ঈদের ব্যানার হয়তো, বা দুর্গাপূজার ব্যানারগুলো হয়, বা বড় বড় যেগুলো ব্যানার হোর্ডিং হয়, সেগুলো কিন্তু প্রচুর মেমোরি খায়। সেগুলো কিন্তু আপনাদের সাধারণ মেশিনে কিন্তু আপনি করতেই পারবেন না। একটা এফেক্ট দেবেন, সঙ্গে সঙ্গে 5 মিনিট আপনাকে বসে থাকতে হবে। তাই জন্য 16 GB র্যাম দরকার। 16 GB র্যাম হলে প্লাস প্রসেসর যদি ভালো হয়, তাহলে কিন্তু বড় বড় ব্যানার হোর্ডিংয়ের কাজ করতে পারবেন। নাহলে ছোটো ছোটো ব্যানার হোর্ডিং পারবেন করতে, কিন্তু বড় ব্যানার দিয়ে 30 ফুট 40 ফুট কিন্তু মেশিন কাট হয়ে যাবে, মেশিন কিন্তু নিতে পারবে না, এটা বলে দিলাম। আরেকটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ। এই ডিস্ক ক্লিন আপ করলে কিন্তু পিসি খুব ফাস্ট হয়। ডিস্ক ক্লিন আপ কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ডিস্ক ক্লিন আপটা কীভাবে করবেন, আমি রাইট ক্লিক করে, এটা আমার দরকার নেই, এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। ডিস্ক ক্লিন আপ হচ্ছে রাইট ক্লিক করে ডেস্কটপের মধ্যে আমি শো মোর অপশান, এটা তো উইন্ডোজ 11-এ থাকে, আমি জাস্ট প্রপার্টিসে এই যে কম্পিউটার রয়েছে মাই কম্পিউটার, এই মাই কম্পিউটারের মধ্যে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলাম। মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিস করলাম। মাই পিসি রয়েছে, ধরুন সি ড্রাইভ, এইখান থেকে ড্রাইভগুলো পুরো দেখাচ্ছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, আর এটা দরকার নেই, এটা আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ রয়েছে, আলাদা করে এক্সটার্নাল হার্ড ড্রাইভ লাগানো রয়েছে। মেন তো সি ড্রাইভটা যদি আপনাদের একটুখানি ফাস্ট হয়ে যায় তাহলে আপনার কম্পিউটার ফাস্ট হয়ে যাবে, এগুলো দরকার লাগে না। সি ড্রাইভটাকে আপনি রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিস করলাম। যখনই প্রপার্টিস করলাম, এখান থেকে একটা টুলস অপশান রয়েছে, টুলস, এই টুলসে গিয়ে এখান থেকে আপনি দেখে নেবেন চেক করে
যে আপনার এখান থেকে কোনো এরার আছে কিনা। চেক করলে আপনার কিন্তু এরার এখান থেকে চেক হয়ে যাবে। চেক করলে এখান থেকে আপনার দেখাবে ইউ ডোন্ট নিড টু স্ক্যান দিস ডিভাইস। এখান থেকে আপনি স্ক্যান করলে কিন্তু আপনার কম্পিউটারটা স্ক্যান হতে থাকবে। আর এখান থেকে অপটিমাইজ রয়েছে ডিফ্র্যাগ বলে, ডিফ্র্যাগমেন্ট, এটাকে বলে ডিফ্র্যাগমেন্ট। এই ডিফ্র্যাগমেন্টটা করলে কি হয়, আপনার কম্পিউটারটা কিন্তু এখান থেকে অপটিমাইজ করতে হবে। মানে এখান ধরুন আপনি সি ড্রাইভটা করলেন, এখান থেকে অ্যাডভান্স ভিউতে গিয়ে এখান থেকে আপনার সব জিনিসগুলো দেখা, এখান থেকে আপনি অপটিমাইজ করে এখান থেকে কিন্তু আপনি কম্পিউটারটাকে ডিপ ফ্রাই করতে পারবেন। ঠিক আছে, এই যে আমি এখন রানিং চলছে, দেখুন ডিপ ফ্রাই করছি, সলিড স্টেট রানিং চলছে। এখান থেকে ডিপ ফ্রাই হলে যখন 100% হয়ে যাবে, এখন আমার কম্পিউটার ফাস্ট বলে ওকে হয়ে গেল তাড়াতাড়ি। কিন্তু যখন আপনাদের কম্পিউটার অনেক ভরে যাবে, তখন দেখবেন এই ডিপ ফ্রাই করলে কম্পিউটারটা পুরো আস্তে 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 পুরো ডিপ ফ্রাই করে যেখানে যেখানে আননেসেসারি ফাইলগুলো থাকে, সেই আননেসেসারি ফাইলগুলো কিন্তু ডিফ্র্যাগমেন্টের ফলে কিন্তু আপনার কম্পিউটারটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে। মানে প্রত্যেকটা জিনিস এলোমেলো এলোমেলো, ধরুন 1 বছর ধরে আপনি কম্পিউটার ইউজ করছেন, এক একটা ফাইল এক এক জায়গায় এলোমেলো হয়ে আছে। ডিফ্র্যাগমেন্টের ফলে কি হয়, এই রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এখান থেকে আপনার টুলসে যাবেন, টুলসে গিয়ে আপনি এখান থেকে অপটিমাইজে করে ডিফ্র্যাগমেন্ট করবেন। এই যে অপটিমাইজ করলেই আপনার ডিফ্র্যাগমেন্ট হয়ে যাবে। এই ডিফ্র্যাগমেন্ট করলে আপনার টোটাল ফাইলগুলো, কম্পিউটারে যত ফাইল জিনিসগুলো রয়েছে, সব জিনিসগুলো কিন্তু ডিফ্র্যাগ হয়ে সুন্দরভাবে মানে সাজানো হয়ে যাবে। তখন কি হবে, আপনার কম্পিউটারটা কিন্তু অনেক ফাস্ট হবে, আগের থেকেও কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে। আর স্যার ওই বলছি উইন্ডোজ আর মেরে ওখানে যদি ডিফ্র্যাগ সি দিয়ে কোলন মারলে ওখান থেকে হবে না? হ্যাঁ, ওখান থেকেও হয়, ওখান থেকে যারা শর্টকাট জানে তারা সেখান থেকে করতে পারে। আর আরেকটা হচ্ছে যেটা বললেন আপনি উইন্ডোজ আর, এইটা উইন্ডোজ আর মারলাম এখান থেকে গিয়ে আরেকটা জিনিস করবেন, সেটা কি পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ। এটা খুব ভালো কার্যকরী হবে। মানে এই যে এইটা করবেন, জাস্ট উইন্ডোজ আর মারবেন, প্রথমে উইন্ডোজ আর, উইন্ডোজ জিনিসটা আপনি জানেন, কিবোর্ডের মধ্যে উইন্ডোজ সাইন আছে, উইন্ডোজে গিয়ে আর মারবেন। আর মারার পর পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ এইটা লিখবেন, পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ। এবার এখানে গিয়ে ওকে করে দেবেন। ওকে করলেই এখানে দেখবেন যত টেম্পোরারি ফাইল আছে, মানে এইগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগে না। এইসব ফাইলগুলো, এই ফাইলগুলো আমাদের কম্পিউটারে প্রচুর দেখবেন জমা হয়ে আছে। এই টেম্প ফাইলগুলো কিন্তু কোনো কাজে লাগে না। আপনার কাজের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ফাইল কিন্তু তৈরি হয়ে যায়। মানে আপনি ধরুন একদিনে এতগুলো কাজ করলেন, ফটোশপ খুললেন, পেজ মেকার খুললেন, কোরেলড্র খুললেন, সব ফাইলগুলো খোলার সঙ্গে সঙ্গে কিন্তু একটা করে টেম্প ফাইল তৈরি হয়ে যায়। আপনি কি কাজ করছেন সেই ফাইলগুলো কিন্তু আপনি চোখে দেখতে পাবেন না, এগুলো দেখতে পাবেন পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ করলে কিন্তু আপনার টেম্প ফাইলগুলো সব দেখতে পাবেন। সেগুলো এখান থেকে জাস্ট কন্ট্রোল এ করে ডিলিট করে দেবেন। ঠিক আছে, কন্ট্রোল এ করে সব সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ডিলিট করলে আপনার যত টেম্প ফাইল আছে সেগুলো দেখবেন কারোর কম্পিউটারে 2 GB, কারোর কম্পিউটারে 4 GB, কারোর কম্পিউটারে 5 GB, এরকম টেম্প ফাইল জমা হয়ে আছে। টেম্প ফাইলগুলো থাকলে কিন্তু কম্পিউটার খুব স্লো হয়ে যায়। সেই টেম্প ফাইলগুলো কিন্তু আপনার ডিলিট করবেন। এই টেম্প ফাইলগুলো আমরা এভাবে অনলাইনে শর্টকাটে বের করলাম, এখান থেকেও কিন্তু টেম্প ফাইলগুলো বার করা যায়। অর্থাৎ সি ড্রাইভে গিয়ে উইন্ডোজে প্রোগ্রাম ফাইলসে গিয়ে এখানে দেখবেন টেম্প বলে অপশান থাকে, টেম্প ফাইল আরও ভিতরে ভিতরে টেম্প ফাইল থাকে। ঠিক আছে, এখানে এই যে টেম্প ফাইলগুলো থাকে সেটাই আমি শর্টকাটে আপনাদের দেখালাম। সেই ইউজারের মধ্যে গিয়ে, পাবলিকের মধ্যে গিয়ে এখান থেকে আপনাকে দেখে নিতে হবে টেম্প ফাইলটা কোথায় থাকে। এই যে দেখুন টেম্প ফাইল, এই যে টেম্প ফাইল দেখাচ্ছে, এই টেম্প ফাইলের মধ্যে দেখুন এখানে কিছু নেই, কিন্তু আপনার অন্য ভিতরে উইন্ডোজের ভিতরে আরও টেম্প বিভিন্ন রকম জায়গায় জায়গায় থাকে, বিভিন্ন প্রোগ্রামের ভিতরে। সেইগুলোকে ডিলিট করবার জন্য আপনারা জাস্ট উইন্ডোজে গিয়ে আর মারবেন, সঙ্গে সঙ্গে রান চলে আসবে। এখানে পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ এটা করবেন। এটা করে ওকে করলেই দেখবেন সব টেম্প ফাইলগুলো দেখাচ্ছে, ওগুলোকে প্লেন আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করলে দেখবেন আপনাদের কম্পিউটার কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে। এটা আমি করেছি, আমার কম্পিউটারও করি পুরোনো মেশিনগুলোতে। এটা এখন নতুন মেশিন বলে এটা তাহলে লাগছে না। যারা অনেক বছর ধরে ইউজ করছে মেশিনগুলো, তাদের মেশিনে কিন্তু করবেন। আরেকটা করবেন হচ্ছে ভাইরাস স্ক্যান। এই ভাইরাস স্ক্যান যদি আপনারা করেন, মাঝে মাঝে ভাইরাস স্ক্যান করবেন অ্যান্টিভাইরাস দিয়ে, তাহলে কিন্তু কম্পিউটার দেখবেন খুব ফাস্ট হয়ে যাবে। আর সেগুলো কিন্তু আর অবশ্যই কিন্তু আপনাদের উইন্ডোজ আপডেট এবং ড্রাইভার আপডেট করতে হবে। আর ভিজুয়াল এফেক্টস যদি থাকে সেগুলো কিন্তু আপনাদের কমাতে হবে, যেগুলো বিভিন্ন রকমের ভিজুয়াল এফেক্টস সেইগুলো কিন্তু অবশ্যই আপনাদের কমাতে হবে। আর নিয়মিত রেগুলারভাবে পিসিকে 3 থেকে 6 মাসে একবার সিপিইউ ফ্যান পরিষ্কার করবেন। আর অপ্রয়োজনীয় সফটওয়্যারকে আনইনস্টল করবেন, মাঝে মাঝে সফটওয়্যার ইনস্টল করবেন, সব মাঝে মাঝে আনইনস্টল করবেন। যেগুলো দরকার লাগছে না সেগুলো আনইনস্টল করবেন। তা এই হচ্ছে টোটাল আজকের মডিউল। এইগুলো আপনাদের সব বলে দিলাম। এবার আমি আপনাদের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেবো। তা মোটামুটি আজকের ক্লাসটা এত অবধি ছিল, মোটামুটি সেগুলো আপনাদের মোটামুটি বলে দিলাম। এইবার আপনারা বলুন আপনাদের কার কী প্রশ্ন রয়েছে। মোটামুটি 11:30 বেজে গেছে, আশা করি কারোর কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যে বললেন কারেন্ট অ্যাকাউন্টে কি ইউপিআই হয়? কারেন্ট অ্যাকাউন্টে ইউপিআই?
কারেন্ট অ্যাকাউন্টে অবশ্যই ইউপিআই হয়। আমি তো কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে আমার গুগল পে অ্যাড করে নিয়েছি, ফোনপে অ্যাড করে নিয়েছি। ফোনপে থেকে ইউপিআই করা যায়, কারেন্ট অ্যাকাউন্টে আচ্ছা ইউপিআই ওটা হয়। আচ্ছা ওটাকে একটু মানে বলা যাবে, ওটা ঠিক আমি জানি না তো। না, কারেন্ট অ্যাকাউন্ট প্রথমে তুমি ওপেন করে নেবে হ্যাঁ ব্যাংকে আছে। গিয়ে। এবার আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার পর ফোনপে বা গুগল পে কোনটা তুমি দোকানে ইউজ করো? তুমি যদি ফোনপে ইউজ করো, আমার যেমন ফোনপের সঙ্গে কারেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে না, ফোনপে বা গুগল পে দুটোতেই কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করা যায়। তাহলে তুমি ওখানে ফোনপের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে, সেই কাস্টমার কেয়ার নাম্বারে বলবে আমি একটা ফোনপের একটা সাউন্ড বক্স নিতে চাই। তাহলে ওরা দেখবে কোম্পানি থেকে তোমার বাড়ির দোকানে লোক পাঠাবে, ঠিক আছে? তাহলে লোক পাঠালে তুমি বলবে আমাকে এই কারেন্ট অ্যাকাউন্টটা আমার ফোনপের সঙ্গে অ্যাড করে দাও, তাহলে ওই কারেন্ট অ্যাকাউন্টটা ওরা কিন্তু অ্যাড করে দেবে। এখন ফোনপেতে কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা যাচ্ছে, আচ্ছা। ঠিক আছে, হয়ে আরেকটা যাবে। কথা যে আচ্ছা মানি ট্রান্সফার ছাড়া আমি যদি নর্মাল মানে ধরুন কিরকম বলবো, ছোটখাটো ধরুন ফর্ম ফর্ম ফিল আপ করছি, ওটা কি সেভিংস এর অ্যাকাউন্ট দিয়ে করা যাবে? টুকটাক করা যায়, কোনো অসুবিধা নেই। 8-10 হাজার কোনো অসুবিধা নেই, 2-3 হাজার 4 হাজার 5 হাজার এগুলো করা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা আমি বলেছি অনেক ট্রানজ্যাকশন করে, বড় বড় অ্যামাউন্ট করে বা মানি ট্রান্সফার করে, তাদের জন্য কিন্তু অবশ্যই একটা পোর্টাল ব্যবহার করা উচিত। আর বড় বড় পেমেন্ট করতে গেলে কিন্তু ফোনপেতে করতে হবে। ফোনপে বলি, আমার যে কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করে কিন্তু আপনি ফোনপে বা গুগল পে ইউজ করুন, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট তার সঙ্গে লিঙ্ক থাকতে হবে, যেন অ্যাকাউন্টটা যেন টাকাটা যেন আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকাটা বেরোয়, এই হচ্ছে মেন কথা। তা আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি। হ্যাঁ, আরেকটা কথা, আচ্ছা আমি ওই মানে কারেন্ট অ্যাকাউন্ট থেকে বিল দিতাম, কারেন্টের বিল দিতাম, কিন্তু আমার কয়েকটা ট্রানজাকশনের পর বারবার বন্ধ করে দিচ্ছিল কেন ওটা? বারবার বন্ধ করে দিচ্ছিল। মানে বারবার মানে ওয়েবসাইট দিয়ে আর কাটছিল না, বারবার বলছিল এটা আননোন, এটা ফ্রড হচ্ছে বলে লেখা দিয়ে, আর ইলেকট্রিক বিলই কাটছিল না। না, সেরকম ব্যাপার নেই। সেটা তো কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনাকে অন্য কোনো সমস্যা হয়তো হচ্ছে, একদিনে হয়তো অনেক টাকা। মাঝে মাঝে কি হয়, আমাদের জন্য ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যখন আমরা ইউজ করি, তখন একদিনে যদি অনেক ট্রানজ্যাকশন ইউজ হয়, অনেক সময় সাসপিসিয়াস মনে হয় ব্যাংকের, তখন সাময়িক কারণে ওই সময় অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেয়, আবার অ্যাকাউন্টটা কিন্তু চালু করে দেয়। সাসপিসিয়াস মনে হলে ব্যাংকের, তখন কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিতে পারে। আবার বন্ধ মানে কি, তৎক্ষণাৎ অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়, আবার কিছুক্ষণ পর হ্যাঁ হ্যাঁ, তোমাকে দিয়ে দেয়। সেটা অনেক সময় টানা কিছুক্ষণ পর দেয়নি, আমার তো পরের দিন পরের মানে দিন দিয়েছে। টানা যদি অনেক ট্রানজ্যাকশন করো, ধরো কেউ ইলেকট্রিসিটি বিল পে করবে একসঙ্গে 4-5 জনের বা 6-7 জনের পর 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 অ্যাকাউন্ট থেকে করছে, তখন কিন্তু ব্যাংকের যদি মনে হয় সাসপিসিয়াস, তাহলে কিন্তু ওরা ফট করে অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিতে পারে। তা ওদের কি হয়, ওরা মনে করে যে ধরো তোমার কোনো সময় ট্রানজ্যাকশন কম হচ্ছে, হট করে কোনো দিন অনেক ট্রানজ্যাকশন হয়ে গেল, তখন ওরা অ্যাকাউন্টটাকে হট করে বন্ধ করে দেয়। মানে সঠিক মানুষ সঠিক জিনিস, নিজের জিনিস ইউজ করছে কিনা সেটা জানার জন্যই ওরা এটাকে করে, অন্য কোনো সন্দীপ কারণ না। দুটো জিনিস। হ্যাঁ, বলো। হ্যালো, দুটো জিনিস বলছি। নাম্বার ওয়ান হচ্ছে যে মানি ট্রান্সফারের জন্য যে পোর্টালটা ব্যবহার করবো, ওইটা কি মানে আপনি একটা সাজেস্ট করুন এটা। ঠিক আছে, ওটা আমি বলে দেবো। মানি ট্রান্সফারের জন্য তো অনেক রকমের পোর্টালই হয়, ইজি পে হয়, তারপরে পে নিয়ার বাই হয়, যে যেটা ইউজ করছে সেটা এই করতে পারে। কিন্তু পোর্টালগুলো এই পোর্টালগুলো থেকে কি কোনো পার্সেন্টেজ দেয়? হ্যাঁ, 0.5% থাকে, ওটা কিন্তু 0.5%। বলে দিতে হবে, ওটা কিন্তু বলে দিতে হবে হ্যাঁ, এটা বলে দেবো, কোনগুলো বলে দেবো। ব্যবহার করলে ঠিকঠাক হবে। ঠিক আছে, ঠিক আছে, আর ঠিক ওই আছে। যেটা আরেকটা বলেছেন রেলওয়ে টিকিটের জন্য সার্ক না কি বললেন একটা, হ্যাঁ ওটা হ্যাঁ, ওটা সারথি একটা। সারথি ওগুলো বলে দেবো, ওগুলো যখন আচ্ছা ক্লাস হবে তখন আর নিশ্চয়ই বলে দেবো। আচ্ছা আমি আর একটা লাস্ট প্রশ্ন করছি, হুম। সেটা হচ্ছে যে একটা আইআরসিটিসির জন্য একটা ওই আছে না, এসডিএ কি সাথী নাকি, আইআরসিটিসির জন্য। ওই মানে আইআরসিটিসি বা একটা রকম নিয়েছিলাম, হুম। তো ওইটাতে আমার ঠিক মানে সার্ভিসটা ঠিক এ করছিল কি, এসডিএ নাম কি সাথী নাকি, দাঁড়া এক মিনিট।